ওকে, গুড মর্নিং। আমরা মেকানিক্স অফ সলিডস 1 এর আজকে সেকেন্ড ক্লাস করব। আমাদের বেসিক কোর্স কন্টেন্টের আলোচনা আজকে থেকে শুরু হবে। আমরা আজকে দেখব আসলে টাইপস অফ স্ট্রাকচারস এন্ড লোড। আমি এই পার্টটার জন্য স্ট্রাকচারাল অ্যানালিসিস বাই আর.সি. হিবলার ওনার 8th এডিশনের বইয়ের থেকে আসলে কন্টেন্ট গুলা নিয়েছি। ওনার বইয়ের পিডিএফ কপিটার থেকে আসলে আমি এখানে ওয়ার্ডে স্লাইড করে নিয়ে আসছি যাতে করে ওয়ার্ডে এডিট এডিট করাটা সহজ হয় আরকি। এনিওয়ে, তো এটার হচ্ছে ওনার বইয়ের চ্যাপ্টার 1 স্ট্রাকচারাল অ্যানালিসিস। এটা খুব ভালো একটা বই। আমি তোমাদের কালেকশনে রাখার জন্য বলব। তোমাদের যে কোর্স প্ল্যান দিয়েছি সেখানে দেখবে যে এটা রেফারেন্স বুক আকারে দেওয়া আছে। তো শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট সহ অন্যান্য স্ট্রাকচারাল অ্যানালাইসিস এমনকি থার্ড ইয়ারে যে অ্যানালাইসিস শিখবে, ফোর্থ ইয়ারে যে অ্যানালাইসিস শিখবে, সেগুলোর জন্য এটা খুবই হেল্পফুল একটা বই আরকি। এবং বিভিন্ন মেথডে অনেক ভালো এক্সাম্পল দিয়ে আম আ মানে উদাহরণগুলা দেওয়া আছে। সো খুব সুন্দর করে উপস্থাপন করা আছে। আমি সাজেস্ট করব তোমরা এটার হার্ড কপি কালেক্ট করে নিবে আরকি। নিউ মার্কেটে পাবে আশা করি। আমাদের লাইব্রেরিতেও পর্যাপ্ত সংখ্যায় আছে। সো কালেক্ট করে নিতে পারো। তো এটার ফার্স্ট স্যার, চ্যাপ্টার রাইটারের নামটা স্যার আরেকবার একটু বলেন। কোর্স প্ল্যানে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিও। আর.সি. হিবলার, আর.সি. রাসেল সি. হিবলার। হিবলারের মেকানিক্স অফ সলিডস এও তোমরা তো অ্যানালিটিক মেকানিক্স এও এর বই পড়ে আসার কথা। স্ট্যাটিক্স এন্ড ডায়নামিক্স ছিল না আর.সি. হিবলারের? প্যারিস চেম্বারের বইয়ের সাথে এনার বইও তো অনেক পড়াই আমরা। জি স্যার, হেবলারের ওই কোর্সে আমরা করতাম হ্যাঁ, স্যার। ক্লাসের মধ্যে কথা বলার কম চেষ্টা করবে। এটা রেকর্ড হচ্ছে, আমি ইউটিউবে দিব। সো ক্লাসে কথা বলার চেষ্টা কম করবে। পরে কোশ্চেন থাকলে শেষে সময় দিব, তখন অ্যান্সার করবে। ঠিক আছে? সবাই আনমিউট হয়ে থাকো। তো এই চ্যাপ্টারে আমরা আসলে দেখো তাহলে টাইপস অফ স্ট্রাকচার এবং লোড আলোচনা করব। আজকের ক্লাসটা আমরা এর উপরে ডিভোটেড আলোচনা করতে চাই। তো আমরা জাস্ট ফার্স্ট স্ট্রাকচারের যদি ডেফিনিশন দেখি, এটা বইয়ে যেভাবে দিয়েছে তোমরা সবাই স্ট্রাকচারের ডেফিনিশন জানো। বাট আমরা এখান থেকে যদি পড়তে চাই তাহলে বলা হচ্ছে স্ট্রাকচার রেফার্স টু এ সিস্টেম অফ কানেক্টেড পার্টস ইউজড টু সাপোর্ট এ লোড। ঠিক আছে? Important examples related to civil engineering include buildings, bridges, and towers, and in other branches of engineering, such as ship, aircraft frames, tanks, pressure vessels, mechanical systems, and electrical supporting structures are important. তার মানে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারদের ইন্টারেস্টে যে স্ট্রাকচার গুলো আছে এখানে মেইনলি বলা হচ্ছে বিল্ডিং, ব্রিজেস এন্ড টাওয়ার্স। এছাড়াও আমরা যে রোডওয়ে সাইন যেগুলা সেগুলো সিভিল ইঞ্জিনিয়াররা ডিজাইন করে থাকে। তারপরে হচ্ছে কি কি বলা যায়, ইলেকট্রিক পোল যেটা, এগুলো কিন্তু আমরা সিভিল ইঞ্জিনিয়াররা ডিজাইন করি। প্রি স্টেজ হোক, স্টিলের হোক, আম, আহ, বিভিন্ন ধরনের স্ট্রাকচার এগুলো সিভিল ইঞ্জিনিয়াররাই ডিজাইন করে থাকে আর কি। ঠিক আছে? তো আমরা আসলে দেখো এগুলা হচ্ছে স্ট্রাকচার অ্যানালাইসিস এর ফান্ডামেন্টাল পার্ট। তার মানে এই যে মেকানিক্স অফ সলিডস আমরা যা শিখছি, স্ট্রাকচারাল অ্যানালাইসিস এর বেসিস কিন্তু এখান থেকে শুরু হবে। সো তোমরা বলতে পারো যে সিভিল ইঞ্জিনিয়ারদের যে তোমাকে বলা হলো একটা বিল্ডিং ডিজাইন করে দিতে, তো সেইটার ডিজাইন তো আলটিমেটলি আমরা বুঝি যে তার আহ, সেখানে একটা বিল্ডিং এ স্ল্যাব থাকে, তারপরে বিম যদি ইউজ করি বিম থাকে, কলাম থাকে, কলাম থেকে ফাউন্ডেশনের মাধ্যমে আলটিমেটলি লোড ট্রান্সফার হয়ে যায়। তো একটা বিল্ডিং এর যে এলিমেন্ট গুলা সেগুলার মেম্বার সাইজ সিলেক্ট করা, ফর এক্সাম্পল যদি স্ল্যাব হয় তাহলে স্ল্যাবের থিকনেস কত, তার কোন ডিরেকশনে কতগুলা রিইনফোর্সমেন্ট যাবে, কত সাইজের, কত স্পেসিং এ। বিমের যদি হয় তাহলে বিমের ক্রস সেকশন মানে তার উইডথ কত, ডেপথ কত, রেক্টেঙ্গুলার বিম হলে এবং তাতে টপে কয়টা রিইনফোর্সমেন্ট ব্যবহার করতে হবে, বটমে কয়টা রিইনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে, শিয়ার রিইনফোর্সমেন্ট কতটুকু, স্পেসিং এ কত সাইজের দিতে হবে, ডেভেলপমেন্ট লেন কতটুকু লাগবে, এটার এক্সেসিভ ডিফ্লেকশন হয়ে যাবে কিনা। তো ডিজাইন বলতে আমরা আসলে এরকম সেকশন সাইজ সিলেকশন বুঝি। কলামের ডিজাইনে আমরা কলামের ক্রস সেকশন কত, কতটা রিইনফোর্সমেন্ট এবং টাই কতটা, কত ডায়ামিটারে, কত স্পেসিং এ দিতে হবে, এসব বুঝি আর কি। তো তোমাকে একটা বিল্ডিং আসলে ডিজাইন করতে বলা হবে, কিন্তু এই কলামের সাইজ, বিমের সাইজ, স্ল্যাবের থিকনেস এসব সিলেকশনের পূর্বেই কিন্তু তোমাকে আসলে অ্যানালাইসিস করে এই স্ল্যাবের মধ্যে, এই বিমের মধ্যে বা এই কলামের মধ্যে এক্সটার্নাল লোডের কারণে আসলে ইন্টারনাল কি কি রিয়াকশন আসতেছে সেগুলো আইডেন্টিফাই করতে হবে। তো তার মানে এই এই যে যে প্রসিডিউর, এক্সটার্নাল লোড যেমন কোন একটা বিল্ডিং এর সেলফ ওয়েট, স্ল্যাবের সেলফ ওয়েট আছে, সেটা তাকে নিজেকেই ক্যারি করতে হচ্ছে। বিমকে বিম কি করবে, বিম আসলে বিল্ডিং এর যে আহ, আহ, মানে স্ল্যাব তো তার সেলফ ওয়েট কে ক্যারি করবে, সাথে তার উপরে যে সুপার ইম্পোজড লোড আছে, সুপার ইম্পোজড লোড, ডেড লোড প্লাস সুপার ইম্পোজ লাইভ লোড, সেটাকেও কিন্তু ক্যারি করতে হবে। এছাড়াও এনভায়রনমেন্টাল লোড আছে,
আর্থকুয়েক লোড ধরো বা উইন্ড লোড ধরো, স্নো লোড, আমাদের দেশে স্নোফল হয় না। কিন্তু টেম্পারেচারের কারণে যে এক্সপানশন, ডিফারেন্সিয়েশন হয়, এমনকি ফাউন্ডেশন সেটেলমেন্ট, ডিফারেনশিয়াল ফাউন্ডেশন সেটেলমেন্ট হলে বিম কলামে তোমার মোমেন্ট চলে আসে, শিয়ার চলে আসে। তো এই সমস্ত কারণে আসলে এক্সটার্নাল যে লোড গুলা, এক কথায় এক্সটার্নাল যে লোড, সেই লোডের কারণে বিমের বা একটা এলিমেন্টের মধ্যে যে রিয়াকশন ডেভেলপ করে, সেগুলাকে আমরা কয় ভাগে ভাগ করি? একটা হলো অ্যাক্সিয়াল ফোর্স, আরেকটাকে বলি হচ্ছে শিয়ার ফোর্স, আরেকটাকে বলি বেন্ডিং মোমেন্ট, আরেকটাকে বলি হচ্ছে টরশন। তো সাধারণত এই কয়েক ধরনের ইফেক্ট, ইন্টারনাল ইফেক্ট যেটা এক্সটার্নাল লোডের কারণে কোনো একটা এলিমেন্টে বা স্ট্রাকচারে যে ইন্টারনাল রিয়াকশন গুলা ডেভেলপ করে, সেইগুলো আমরা প্রথমে নির্ণয় করি। তো তাহলে তার আগে আমার আসলে জানা দরকার যে এই স্ট্রাকচারের উপরে কি কি ধরনের লোড আসতে পারে। ফর এক্সাম্পল, আমি একটা আমাদের একাডেমিক বিল্ডিং বানাতে চাই। তো এখানে ক্লাস হবে, একটা ক্লাসরুমে ছাত্ররা যখন ফুল, মানে পূর্ণ ক্লাসরুম পূর্ণ থাকবে এক কথায়, তখন তার লাইভ লোড কত, অথবা যখন থাকবে না তখন ডেড লোড কত। ছাত্ররা পূর্ণ আছে, হঠাৎ করে একটা আর্থকুয়েক আসলো, তখন এই লাইভ লোডও ফুল, আবার আর্থকুয়েক লোড আসলো। অথবা ছাত্ররা যখন ক্লাসরুমে আছে, তখন একটা ঝড় হলো, হেভি উইন্ড হলো আর কি, সাইক্লোন হলো, তখন এটার উপরে লোড কত। তো তার মানে দেখো সিকোয়েন্স গুলা কি, আমি যে অ্যাকচুয়ালি একটা বিল্ডিং এর ডিজাইন করতে চাই, মানে তার ক্রস সেকশন, রিইনফোর্সমেন্ট এগুলো নির্ণয় করতে চাই, তার জন্য আমাকে তাহলে আগেই জানতে হচ্ছে যে এই স্ট্রাকচারের উপরে এই স্ট্রাকচারটাকে আসলে কি কি ফোর্সের ইফেক্টের জন্য ডিজাইন করতে হবে। তো আমি তো বললাম যে তাহলে স্ট্রাকচারকে এর এর ইন্টারনাল যে ইফেক্ট আছে, অ্যাক্সিয়াল ফোর্স, শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট, টরশন, এগুলোর জন্য আমরা আসলে কোন একটা মেম্বারের সাইজ সিলেক্ট করি, তার রিইনফোর্সমেন্ট সিলেক্ট করি এইসব ইফেক্টের জন্য, তোমরা এটা জানো। তো এই শিয়ার ফোর্স, অ্যাক্সিয়াল ফোর্স, বেন্ডিং মোমেন্ট, টরশন এগুলো আমরা কোথা থেকে পাবো? তো এটা আসলে এই স্ট্রাকচারাল অ্যানালাইসিস এর মাধ্যমে নির্ণয় করতে হবে। তো এটা জানার জন্য আমাকে আগেই জানতে হবে যে তাহলে আমার এক্সটার্নাল লোড গুলা কি কি আসছে। তার মানে ডিজাইনার হিসেবে তোমার ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে আর্কিটেক্ট তোমাকে জিওমেট্রিক প্ল্যান দিয়ে দিবে যে আমার এই রুমের সাইজ দরকার 10 ফিট বাই 12 ফিট। আর্কিটেক্ট তোমাকে, মানে প্রসিডিউর যেটা সেটা বলছি, আমাদের দেশে আর্কিটেক্ট না করে সিভিল ইঞ্জিনিয়ার অনেক সময় অনেক কিছু করে ফেলে। সিভিল ইঞ্জিনিয়ার ডিজাইন, মানে আর্কিটেকচারাল প্ল্যান করতেছে, সেই স্ট্রাকচারাল ডিজাইন করতেছে, সেই কনস্ট্রাক্ট করতেছে। বাট অ্যাকচুয়াল প্রসিডিউর হচ্ছে আর্কিটেক্ট তোমাকে আর্কিটেকচারাল ডিজাইন ড্রয়িং দিবে, তারপরে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার সেটা স্ট্রাকচারালি ডিজাইন করবে, এরপরে কনস্ট্রাকশন ম্যানেজার যে সে আসলে এটা কনস্ট্রাক্ট করবে। তো এইভাবে যার যে রোল সে সেইভাবে রোল প্লে করা উচিত। আমাদের দেশে অনেক ডিফারেন্ট ওয়েতেও করা হয়। আমি সেটা অস্বীকার করছি না। তো অ্যাকচুয়ালি তাহলে দেখো প্রসিডিউরটা কি? তোমাকে আর্কিটেক্ট যখন আম আ আর্কিটেকচারাল ড্রইং ডিটেইলিং দিল, তখন সেখানে স্ট্রাকচারাল ডিজাইন হিসেবে সিভিল ইঞ্জিনিয়ারের যারা তোমরা স্ট্রাকচারাল ডিজাইনার হবে আরকি, তারা হচ্ছে সেখানে কলাম, বিম প্লেসমেন্ট আর্কিটেক্টের সাথে কনসাল্ট করে প্লেস করতে হবে। তারপরে তাদের মেম্বার সাইজ, এলিমেন্ট সাইজ, রিইনফোর্সমেন্ট এগুলা নির্ণয় করতে হবে। তো তোমাকে তাহলে আর্কিটেকচারাল ড্রইং থেকেই সেটার উপরে যে ডেড লোড বা তাদের সেলফ ওয়েট সেটা কতটুকু আসতেছে, তার উপরে সুপার ইম্পোজড ডেড লোড সেগুলা কতটুকু আসবে সেটা ক্যালকুলেট করতে হবে। লাইভ লোড এখানে কতটুকু আসবে সেটা ক্যালকুলেট করতে হবে। আর্থকুয়েক লোড, উইন্ড লোড এসব ক্যালকুলেট করতে হবে। তার মানে জিওমেট্রিক, বিল্ডিং এর জিওমেট্রি তোমার হাতে আর্কিটেক্টের কাছ থেকে আছে। এরপর স্ট্রাকচারাল ডিজাইনার হিসেবে তোমার ফার্স্ট কাজ হচ্ছে এটার উপরে কি কি এক্সটার্নাল লোড আসতেছে সেগুলা নির্ণয় করা। সো এক্সটার্নাল লোড যখন নির্ণয় করলে তারপরের কাজ হচ্ছে ওই লোডের ইফেক্ট গুলা আমার স্ট্রাকচারের মধ্যে কি রকম হচ্ছে। তোমরা যে সিম্পলি সাপোর্টেড বিমের জন্য জানো যে একটা সিম্পলি সাপোর্টেড বিমে যদি এটার উপরে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড হয়। ফর এক্সাম্পল, আমি এখানে যদি একটু ফিগারে দেখাতে চাই, তোমরা কি আমি যেটা ড্র করতেছি যে ডান সাইডের দিকে দেখতে পাচ্ছ, নাকি একটু পরে আসতেছে? আমার কথার চেয়ে ড্রয়িংটা পরে আসে। তো সিম্পলি সাপোর্টেড একটা বিম যদি হয়, তাহলে এখানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ডব্লিউ থাকলে তোমরা জানো যে এটা শিয়ার ফোর্স ডায়াগ্রাম, মানে অলরেডি তোমরা পড়ে আসছে, এই জন্য আমি বলছি, এগুলো আমরা সবই শিখবো আবারও। যে এরকম শিয়ার ফোর্স ডায়াগ্রাম হয়, এখানে WL/2 হয়ে যায়, এপাশেও WL/2, এটা পজিটিভ শিয়ার জোন, এটা নেগেটিভ শিয়ার জোন। আর এটার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা হয় এই যে এরকম অনেকটা, এবং ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট হয় মিড স্প্যানে WL²/8। তো এইটা হচ্ছে শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট। আর এই লোডের কারণে বিমে কিন্তু অ্যাক্সিয়াল ফোর্স 0 আসলে, তাই না? অ্যাক্সিয়াল ফোর্স যেটা বিমের লেখাটা লংগিটিউডিনাল পরে ডিরেকশন। আসতেছে স্যার। হ্যাঁ, আমরা একটু এডিট করব, দেখি চেঞ্জ করা যায় কিনা। অ্যাক্সিয়াল ফোর্স হচ্ছে 0। আর এটাতে এর উপরে কোনো এটার কারণে টরশন আছে কিনা? টরশন, টরশনও তোমরা পড়বে মেকানিক্স অফ সলিডসেই। টরশন হচ্ছে টুইস্টিং ইফেক্টটা। তার মানে ধরো আমি টরশনটা যেহেতু চলে আসলো, একটু বেসিক ডেফিনিশন দিয়ে বোঝাই এখানে। এরকম একটা শ্যাফট, এটা আসলে ওই সাইডেও আছে।
এটা একটা শ্যাফট ধরো আরকি। তো এই শ্যাফটে আমি যদি এরকম কোনো মোমেন্ট এপ্লাই করি যেটা আসলে লেফট সাইডে আমি একটা ফিক্সড সাপোর্ট এর মাধ্যমে এটাকে হোল্ড করে রাখলাম আর এটাকে টুইস্ট করতে চাইলাম। তো এই তখন এটাকে বলা হয় হচ্ছে টরশন আরকি। টরশনাল মোমেন্ট। ঠিক আছে? তোমরা এটা আমার মনে হয় বুঝতে পেরেছো। আচ্ছা আমি একটু এটাকে তো তাহলে একটা সিম্পলি সাপোর্টেড বিমে আমাদের আসলে এই যে এক্সটার্নাল লোডের কারণে কোন একটা মেম্বারের মধ্যে আসলে ৪ ধরনের ইফেক্ট সাধারণত আসে। আমরা সেগুলো একটু লিস্ট করে ফেলতে চাই। আ ১ নাম্বারে আমি লিখছি। প্রথমেই আসে হচ্ছে অ্যাক্সিয়াল ফোর্স কোন একটা মেম্বারের মধ্যে। ওই রিঅ্যাকশন যেটা আসে সেটা তো আসেই। রিঅ্যাকশনটাও আসলে ওটা আম রিঅ্যাকশনের জন্য আমরা আসলে করব। এটা অ্যাক্সিয়াল ফোর্স প্লাস হচ্ছে রিঅ্যাকশনও বলবো। একবারে বলব না তা না। প্রথমেই আমরা রিঅ্যাকশন বলা ভালো ছিল। রিঅ্যাকশন। তারপরে অ্যাক্সিয়াল ফোর্স, তারপরে আসে হচ্ছে শিয়ার ফোর্স। শিয়ার ফোর্স, তারপরে হচ্ছে বেন্ডিং মোমেন্ট, তারপরে হচ্ছে টরশনাল মোমেন্ট বা আমরা শুধু টরশন বলছি। ঠিক আছে? তো এই ইফেক্ট গুলো আসলে আসে। আমি আবারও বলছি এগুলা কি? এক্সটার্নাল লোডের জন্য কোন একটা মেম্বারের ইন্টারনাল ইফেক্ট। ইফেক্ট অফ এক্সটার্নাল লোডস। ইন্টারনাল ইফেক্ট অফ ইন্টারনাল এক্সটার্নাল লোডস। ইন্টারনাল রিঅ্যাকশনস অর ইফেক্টস। ঠিক আছে? অফ এক্সটার্নাল লোড। তো এই রিঅ্যাকশনটা আসলে এটা ইন্টারনালি হয় না বরং এটা ইন্টারনালি যে একবারে হয় না এটা আলটিমেটলি শিয়ার ফোর্স এর মাধ্যমে চলে যায়। এজন্য আমি আসলে লিখতে চাইনি। বাট ইন্টারনাল ইফেক্ট যদি বলি তাহলে মেইনলি এই ৪ টাই আসে। অ্যাক্সিয়াল ফোর্স আসে, শিয়ার ফোর্স আসে, বেন্ডিং মোমেন্ট আসে আর হচ্ছে টরশনাল ইফেক্ট আছে। আমি এখানে একটা সিম্পলি সাপোর্টেড বিম এর উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখাইলাম। ঠিক আছে? তো এখানে আ আমরা যদি একটা টরশনের ইফেক্ট দেখতে চাই, এমন একটা স্ল্যাব হতে পারে। ফর এক্সাম্পল আমাদের একটা আ আমরা এরকম একটা স্ল্যাব কনস্ট্রাক্ট করব যার এখানে একটা বিম থাকবে আরকি। ঠিক আছে? আমার এটা ধরো একটা ক্যান্টিলিভার স্ল্যাব। ক্যান্টিলিভার স্ল্যাব এবং এখানে হয়তো কলাম আছে, ওই এন্ডেও কলাম আছে। আর এই যে এখানে এরকম ভাবে কিন্তু বিম আছে। তো তাহলে দেখো এই স্ল্যাবের উপরে ক্যান্টিলিভার স্ল্যাব আমার হয়তো এটা ওদিকেও এক্সটেন্ডেড আছে সেটা থাকলো। বাট আমি ওইটা নেগলেক্ট করতেছি আপাতত। তো এখানে যদি তোমার ডব্লিউ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থাকে এটার স্প্যান যদি ধরো এল হয় তাহলে এই যে বিমটা সেই বিমের উপর আল্টিমেটলি কি লোড আসবে দেখো। এপাশে কলাম আছে, ডান পাশেও কলাম আছে। এই বিমের উপরে আসলে কি ইফেক্ট আসবে? দেখো এই যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড এটা হচ্ছে পিএসএফ এ হয় পাউন্ড পার স্কয়ার ইঞ্চ। মানে আমরা পার ইউনিট এরিয়াতে কতটুকু লোড আসে সেটা আমরা বলি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। সেটা ডেফিনিশন আমরা আজকে শিখব। বাট এখানে দেখানোর জন্য জাস্ট বলছি এখন আপাতত এটুকু শিখো। তো এইটাকে আমি যদি এই ক্যান্টিলিভার পোরশনের উইডথ ধরো বি এটা দিয়ে গুণ করি তাহলে ডব্লিউ বি পার এই বিমের উপরে পার ইউনিট ফিট লেন্থে কতটুকু লোড আসতেছে সেটা পেয়ে যাব। তার মানে এই এরিয়াটুকুর লোড কতটুকু সেটা পাবো। তো এটার উপরে আসলে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড এই যে এরকম ডব্লিউ বি চলে আসবে পার পার ফিটে প্রতি ফিটে। ঠিক আছে? এছাড়াও দেখো এখানে এই যে ক্যান্টিলিভার স্ল্যাব হওয়ার কারণে এখানে মোমেন্ট হবে ডব্লিউ এল স্কয়ার বাই ডব্লিউ বি স্কয়ার বাই 2। তো এখানে এই বিমের উপরে আসলে এরকম টরশনাল মোমেন্টও থাকবে। ঠিক আছে? তাহলে এই বিমটাকে তোমার আসলে এই যে দেখো বেন্ডিং মোমেন্টের জন্য যেমন ডিজাইন করতে হবে, এটার কারণে এখানে রিঅ্যাকশন হবে তার সেই রিঅ্যাকশন আর এই লোডের কারণে এখানে আসলে শিয়ার ফোর্সও আসবে এবং সাথে দেখো এই বিমের এই ক্যান্টিলিভার পার্ট থাকায় আমার যদি লেফট সাইডে কোনো স্ল্যাব নাও থাকে আলটিমেটলি তাহলে এখানে কিন্তু রেজাল্ট্যান্ট টরশনাল মোমেন্ট থাকবে। তো টরশনাল ইফেক্টটা কি আসলে আমার মনে হয় বুঝতে পেরেছো। আর এটা আরো আমরা যখন ফার্দার আলোচনা করব তখন বুঝতে পারবো। আর এখানে যদি কোনো কারণে আমি ধরো এটাকে পোস্ট টেনশনই করে ফেললাম, এটা আমার একটা পোস্ট টেনশন বিম যদি হয়ে যায়, তাহলে সেখানে কিন্তু অ্যাক্সিয়াল ফোর্সও থাকবে তখন। তো এই ফোর্স এই ৪ টা ইন্টারনাল ইফেক্টের জন্যই আমরা আসলে এই বিমের ক্রস সেকশন কত, এই যে এটার উইডথ কত লাগবে দেখো এখানে রেক্টেঙ্গুলার বিম যেটা দেখিয়েছি সেটার উইডথ কত হবে, তার টোটাল হাইট কত হবে, প্লাস হচ্ছে আমি যে পজিটিভ রিইনফোর্সমেন্ট দিব মানে বটমে যে রিইনফোর্সমেন্ট দিব, টপে রিইনফোর্সমেন্ট দিব, তাদের সাইজ, তাদের মধ্যে স্পেসিং, তারপরে হচ্ছে এখানে যে শিয়ার রিইনফোর্সমেন্ট এই যে রিং আকারে বা টাই স্টিরাপ বলি বিমের জন্য আমরা সেটার সাইজ কত, তার কত স্পেসিং এ দিতে হবে,
প্লাস হচ্ছে আমার এই মেইন রিইনফোর্সমেন্টের রড এটা কি কলামের মধ্যে প্রবেশ করাবো কি করাবো না, এই অনেক এই যে ডেভেলপমেন্ট যেটা বলি সব কিছু আমাকে নির্ণয় করতে হয় রিইনফোর্সড কংক্রিটের জন্য। আর স্টিল বিল্ডিং হলে সেখানেও কিন্তু আমার এই যে স্টিলের যে বিম সিলেক্ট করব ফর এক্সাম্পল, সেই বিমের সাইজ কত, এটা যদি রেক্টেঙ্গুলার বিম হয় তার আহ, এই যে টোটাল উইডথ কত, ডেপথ কত, আমি যে প্লেট ইউজ করব সেটার হাইট কত, সরি থিকনেস কত, অথবা স্টিলের জন্য সাধারণত আমরা আই সেকশনের বিম ব্যবহার করি, তাহলে এইটার এই যে এটাকে ওয়েব বলা হয়, আর উপরেরটাকে বলা হয় টপ ফ্লাঞ্জ, নিচেরটাকে বলা হয় বটম ফ্লাঞ্জ। তাহলে সেক্ষেত্রে আমরা নির্ণয় করি যে এই বটম ফ্লাঞ্জের বা টপ ফ্লাঞ্জের উইডথ বিএফ কত, তার থিকনেস টিএফ কত, তারপরে ওয়েবের উইডথ, ওয়েবের থিকনেস কত টিডব্লিউ, তারপরে ওয়েবের হাইট এইচ এফ কত, সরি এইচ ডব্লিউ কত। আমরা এইভাবে সব নির্ণয় করি আর কি স্টিলের জন্য। অনুরূপভাবে টিম্বার স্ট্রাকচার হতে পারে। টিম্বার যে আমাদের দেশে একবার ইউজ হয় না তাও না, টিম্বার মেম্বারও কিন্তু ইউজ হয়, দেখবা বড় সাইজের টিম্বার মেম্বার কোথাও কোথাও সরকারি কিছু কিছু কাজে ব্যবহৃত হয়। টিম্বারের ট্রাসও আমি দেখেছি বাংলাদেশেই, টিম্বারের ট্রাস ইউজ করে হয়তো একটা শেড, মার্কেট প্লেসে একটা শেড কনস্ট্রাক্ট করেছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে হয়তো 6 ইঞ্চি বা 8 ইঞ্চির টিম্বারের উইডথ বিমের উইডথ হচ্ছে 8 ইঞ্চ বা 6 ইঞ্চ, আর ডেপথ হচ্ছে ধরো 10 ইঞ্চি বা 12 ইঞ্চি, এরকম করে কিন্তু কনস্ট্রাক্ট করে করা হয়ে থাকে। সো টিম্বারের ক্ষেত্রে তাহলে আমাকে আসলে আলটিমেটলি সিলেক্ট করতে হয় যে এটার উইডথ এন্ড ডেপথ কত। টিম্বারে তো আর রিইনফোর্সমেন্ট দেওয়া হয় না, কখনো কখনো যদি এটা রিইনফোর্সমেন্টে যে পোস্ট টেনশনিং এর মাধ্যমে দেওয়া হয়, দেওয়ার প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে তোমাকে নির্ণয় করতে হয় যে আমার এখানে তাহলে পোস্ট টেনশনিং যে টেন্ডন বা স্ট্রান্ড ইউজ করব তার ডায়ামিটার কত। তো তাহলে আমি আসলে ব্রিফলি একটা ডিজাইন প্রসিডিউর কিভাবে ক্যারি আউট করা হয় যে কোনো একটা স্ট্রাকচারের জন্য সেটা একটু এক্সপ্লেন করার চেষ্টা করলাম। ফার্স্টে কি করতে হয়, আমার জিওমেট্রিক শেপ নির্ণয় করতে হয় স্ট্রাকচারে, এবং সেটা কে করে দিবে, কার দায়িত্ব, আসলে সেটা হচ্ছে আর্কিটেক্টের দায়িত্ব। এবং আর্কিটেক্ট তোমাকে আসলে বলেও দিবে যে এখানে কোন ধরনের ম্যাটেরিয়াল ইউজ করা হবে। এখানে সে পার্টিশন ওয়াল কি ব্রিকের দিবে, নাকি এখানে অ্যালুমিনিয়ামের পার্টিশন ওয়াল হবে, নাকি এটা গ্লাস থাই গ্লাস হবে, এটা আর্কিটেক্টই তোমাকে বলে দিবে। আর্কিটেক্ট বলে দিলে তাহলে সেখান থেকে এই এটা কি ধরনের ম্যাটেরিয়াল তার উপরে ডিপেন্ড করে তুমি স্ট্রাকচারের সেলফ ওয়েট, আমরা যেটাকে ডেড লোড বলি, সেটা ক্যালকুলেট করতে পারবে। ডেড লোডের পরে এটা কি পারপাসে ইউজ হবে, তাহলে আমাকে সেই অনুযায়ী লাইভ লোড ক্যালকুলেট করতে হবে। এখন এই ডেড লোড লাইভ লোড এগুলা কোথা থেকে আমি ক্যালকুলেট করব, তার জন্য আমাকে গাইড ফলো করতে হবে। এবং সেই গাইডটা আমাদের জন্য কি, আমাদের জন্য হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, বিএনবিসি। আমাদের জন্য ডিজাইন গাইড যেটা, তুমি যদি বাংলাদেশের ল্যান্ডে, পানি কবে বাংলাদেশের রে? কেউ একজন আনমিউট পানি কবে আনিস? প্লিজ। সবুজ সরকার, পানি তো সবুজ সরকার। তাহলে আহ কোথায় বলছিলাম, তুমি যদি বাংলাদেশের মাটিতে, ঠিক আছে, কোথাও কোনো স্ট্রাকচার নির্মাণ করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই যে কোড বা যে গাইডলাইন স্পেসিফিকেশন ফলো করে ডিজাইন করতে হবে, সেটা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, বিএনবিসি। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, সংক্ষেপে আমরা বিএনবিসি বলি। এবং গত 2 সপ্তাহ আগে সম্ভবত বিএনবিসি 2020 ভার্সন যেটা, সেটা গেজেট আকারে পাবলিশ হয়েছে। মানে 2020 বাট পাবলিশ হচ্ছে এই যে আহ, ফেব্রুয়ারির শেষ দিকে, 20 তারিখে, সম্ভবত ফেব্রুয়ারির 20 তারিখে আর কি পাবলিশ হয়েছে 2021-এর। তো আমাদের এটা পাবলিশ হয়েছে এবং এটা কিন্তু গভর্নমেন্টের প্রজ্ঞাপনের মাধ্যমে, গেজেট হওয়া মানে বাংলাদেশ সরকারের এটা আদেশ বা জারি পরিপত্র এক কথায়, তার মানে এটাকে অবশ্যই মানতে হবে। তুমি যদি কোন স্ট্রাকচার ডিজাইন করো যেটা আসলে বিএনবিসি কমপ্লাই করে না, তাহলে কিন্তু তুমি ল সুইটের মধ্যে পড়ে যাবে, তোমার নামে কেস করে তোমাকে গ্রিলে পুরে রাখতে পারে, ঠিক আছে। তো তাহলে যে কোনো স্ট্রাকচার ডিজাইনের জন্য আমাদের জন্য গাইডলাইন হচ্ছে বিএনবিসি। এখন যেহেতু এটা নতুন গেজেট হয়ে গেছে, অবশ্যই ওই ফেব্রুয়ারির 20 তারিখ 2021 থেকে এই বিএনবিসি 2020 নামে যেটা আছে সেটা ফলো করে ডিজাইন করতে হবে। তাহলে যে ডেড লোড লাইভ লোড, ডেড লোডের আসলে কি করতে পারি, আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি সেটাও দেখবো। আমি এখন জাস্ট বলছি যে ডেড লোড লাইভ লোড, আর্থকুয়েক লোড, উইন্ড লোড, টেম্পারেচার লোড,
এসব কিভাবে কোথা থেকে ক্যালকুলেট করব, এই গাইডলাইন কোথা থেকে পাবো? সব বিএনবিসি থেকে পাবো। আমরা বিএনবিসি দেখবো, তোমাদের সব শিখাবো। ঠিক আছে? এই ডেড লোড কিভাবে বিএনবিসি থেকে পাবো আর লাইভ লোড কিভাবে পাবো আমি আজকের ক্লাসে দেখাবো তোমাদের। তো তাহলে ডেড লোড, লাইভ লোড মানে একটা বিল্ডিং এর উপরে যত ধরনের লোড আসা সম্ভব সব ধরনের লোডই আমরা প্রথমে এই গাইডলাইন থেকে ক্যালকুলেট করে নিব। আর এই ব্যাপারে তোমাকে হেল্প করবে অবশ্যই আর্কিটেক্ট। তার থেকে জিওমেট্রি ইনফরমেশন পাবা, প্লাস কি ধরনের ম্যাটেরিয়াল কোথায় ইউজ হয়েছে, এমনকি প্লাম্বিং এর জন্য যে ফিক্সার গুলো আছে সেগুলোর ওয়েট কত সেটাও তুমি তার থেকে আইডিয়া পাবে। ফায়ার সিস্টেমের জন্য বা ইলেকট্রিক্যাল সিস্টেমের জন্য তাদের কতটুকু ওয়েট আসবে সেসব কিছু তুমি কিন্তু আর্কিটেক্টের কাছ থেকে আসলে পাবে। তো জিওমেট্রি পেয়ে গেলে তারপরে হচ্ছে তুমি লোড ক্যালকুলেট করে ফেলবে। লোড ক্যালকুলেশনের পরে তোমাদেরকে অ্যানালাইসিস করে এই এক্সটার্নাল লোডের কারণে আমার বিল্ডিং ফ্রেমে যে ইন্টারনাল মোমেন্ট, ইন্টারনাল ইফেক্ট বা ইন্টারনাল রিয়াকশন গুলা ডেভেলপ করবে সেগুলো নির্ণয় করতে হবে, যেটাকে আমরা বলি হচ্ছে স্ট্রাকচারাল অ্যানালাইসিস। তাহলে দেখো এই এক্সটার্নাল লোডের যে ইন্টারনাল ইফেক্ট গুলা নির্ণয় করা সেটাকেই আমরা কি বলতেছি? স্ট্রাকচারাল অ্যানালাইসিস বা বিল্ডিং ফ্রেম অ্যানালাইসিস যাই বলো, এটা আমরা জেনারেলি বলি স্ট্রাকচারাল অ্যানালাইসিস। এক কথায় অ্যানালাইসিস তার মানে এক্সটার্নাল লোডের যে ইফেক্ট গুলা সেগুলা নির্ণয় করার নামই হচ্ছে অ্যানালাইসিস। সহজ একবারে সিম্পল টার্মে আমরা অ্যানালাইসিস বলি। তো অ্যানালাইসিস করে আমি এই যে যে লোড গুলা পাবো, ডেড লোড, লাইভ লোড, আর্থকুয়েক লোড, উইন্ড লোড, তাদের যে ইন্টারনাল ইফেক্ট তার মানে অ্যাক্সিয়াল ফোর্স, শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট, টরশন, এই ইফেক্ট গুলো আমি নির্ণয় করে ফেলবো। নির্ণয় করার পরে তারপরে আমি যাব হচ্ছে ডিজাইনে। ডিজাইনে মানে আমি যে ইন্টারনাল ইফেক্ট গুলা ডিটারমিন করলাম, অ্যাক্সিয়াল ফোর্স, শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট, টরশন, এই চারটার কারণে আমার মেম্বার সাইজ কত লাগবে। একটা বিম যদি হয় তাহলে বিমে সাধারণত অ্যাক্সিয়াল ফোর্স থাকবে না দেখবা বিল্ডিং ফ্রেমের জন্য। তাহলে এখানে মেইনলি থাকবে হচ্ছে বেন্ডিং মোমেন্ট আর শিয়ার ফোর্স, কখনো কখনো টরশনও আসবে। তাহলে তার জন্য আমার এই বিমের সাইজ কত হবে, উইডথ কত, যদি কংক্রিট বিম হয় ফর এক্সাম্পল তাহলে উইডথ কত, হাইট কত, কতগুলা রিইনফোর্সমেন্ট টপে বটমে লাগবে, কয়টা আমি টাই রিইনফোর্সমেন্ট ইউজ করব। টরশনের জন্য আসলে আমরা অ্যাডিশনাল লংগিটিউডিনাল রিইনফোর্সমেন্ট ইউজ করি আর ওই শিয়ার রিইনফোর্সমেন্ট ইউজ করি। টরশনের যে ইফেক্ট এটাকে ইকুইভ্যালেন্ট বেন্ডিং মোমেন্টে আর ইকুইভ্যালেন্ট শিয়ার ফোর্সে কনভার্ট করে নেওয়া হয়, তোমরা দেখবে পরে যখন শিখবে। আর স্টিল বিল্ডিং হলে, যদি আমার স্টিল বিল্ডিং হয় তাহলে স্টিল বিমের যদি আই বিম ব্যবহার করি সেই আই বিমের তাহলে এই যে সাইজ কত এক কথায় সেটা সিলেক্ট করতে হয় আমাকে। ঠিক আছে? যদি টিম্বার হয় তাহলে তার সাইজ কত। অনুরূপভাবে যদি কলাম মেম্বার হয়, রিইনফোর্স কংক্রিট হলে তার অ্যাক্সিয়াল ফোর্স জানা আছে, তার বেন্ডিং মোমেন্ট জানা আছে, তার শিয়ার ফোর্স জানা আছে। কলামে সাধারণত টরশন আসে না যদি তোমার হচ্ছে এক্সেন্ট্রিসিটি না থাকে আর কি, প্ল্যানে আনসিমেট্রিক না হয় সাধারণত আসে না, এবং সেটাকে আসলে আলটিমেটলি আমরা শিয়ার এবং ইকুইভ্যালেন্ট বেন্ডিং মোমেন্টে কনভার্ট করি। তো তাহলে কলামে আমার অ্যাক্সিয়াল ফোর্স, শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট এর জন্য কলামের মেম্বার সাইজ কত, ক্রস সেকশনাল এরিয়া তার মানে কলামের উইডথ, হাইট, বা সার্কুলার কলাম হলে তার ডায়ামিটার কত। একজন আনমিউট হয়ে আছো, মিউট করে নাও। তাহলে এইভাবে আমরা তার মেম্বার সাইজ সিলেক্ট করি, রিইনফোর্সমেন্ট কত সাইজের কতটা লাগবে, তারপরে টাই রিইনফোর্সমেন্ট যেটা বলি, হুপ হুপ রিইনফোর্সমেন্ট সেটা ডায়ামিটার কত, তার স্পেসিং কত। তো আমি এভাবে জাস্ট গ্রসলি বললাম। এভাবে প্রত্যেকটা এলিমেন্টারি তোমাকে আসলে মেম্বার সাইজ সিলেক্ট করতে হবে, রিইনফোর্সমেন্ট সিলেক্ট করতে হবে যদি রিইনফোর্সড কংক্রিট হয়। স্টিলের হলেও মেম্বার সাইজ সিলেক্ট করতে হবে, স্টিলের গ্রেড তোমাকে নির্ণয় করতে হবে। তো আমরা আসলে দেখো একটা বিল্ডিং ফ্রেমের কিভাবে আসলে ডিজাইন ক্যারি আউট করি। সো ফার্স্ট হচ্ছে স্ল্যাব ডিজাইন করি, তারপরে স্ল্যাব মানে কে কাকে আসলে সাপোর্ট করছে হায়ারার্কির উপরে ডিপেন্ড করে সেভাবে স্ল্যাব ডিজাইন ক্যারি আউট করতে হয়। তো যেহেতু আমার মেইন লোডটা সবগুলো আসে হচ্ছে স্ল্যাবের উপরে, লাইভ লোড যেটা বলো সেটা কিন্তু স্ল্যাবের উপরে, তাহলে স্ল্যাবকে ফার্স্ট ডিজাইন করা হয়, স্ল্যাবকে সাপোর্ট প্রদান করা হচ্ছে বিম, তারপরে তাহলে স্ল্যাবের পরে বিমের ডিজাইন করা হয়, আর সেই বিমকে কিন্তু সাপোর্ট দেয় কলাম, তাহলে তারপরে বিমের পরে কলাম ডিজাইন করা হয়, আর কলামকে আলটিমেটলি সাপোর্ট দেয় হচ্ছে ফুটিং, ফাউন্ডেশন যেটা, সেই ফাউন্ডেশন সিস্টেম আমরা ডিজাইন করি। তো একটা বিল্ডিং এর আমি উদাহরণ দিলাম যে আমরা এলিমেন্ট ওয়াইজ তাহলে কিভাবে আগে কার ডিজাইন করব। আমি কি সবার আগে ফাউন্ডেশন ডিজাইন করব, ফাউন্ডেশনের সাইজ সিলেক্ট করব? নো, আমি সবার আগে দেখবো যে আসলে মানে লোডটা এলিমেন্টারি লেভেলে প্রথমেই কার উপরে আসে সেই এলিমেন্টকে প্রথমে ডিজাইন করব। ঠিক আছে? তাহলে লোড, লাইভ লোড যদি হয় জেনারেলি সেটা আসে হচ্ছে স্ল্যাবের উপরে, স্ল্যাব থেকে বিমে যায়, বিম থেকে আসলে লোড আলটিমেটলি আমি একটা অন্য ফিগার এঁকেও তোমাদের দেখাতে চাই। এ দেখো লোড ডিস্ট্রিবিউশনটা আসলে দেখানো আছে। স্যার ড্রয়িং গুলো এখন একটু লেটে আসে। এখন আবার লেটে যাচ্ছে।
তো এখানে একটু এই যে দেখো এলিমেন্ট গুলাতে লোড আলটিমেটলি আসলে ট্রান্সফার কিভাবে হয়। তোমার স্ল্যাবের উপর একটা লোড আসছে, সেটা দেখো প্রথমে স্ল্যাব তার 2 ওয়ে বা 1 ওয়ে অ্যাকশনের মাধ্যমে আলটিমেটলি বিমে ক্যারি করতেছে, সেই বিম থেকে কলামে যাচ্ছে, কলাম থেকে ফুটিং এ যাচ্ছে, দেখেছো? এই যে যে দুই দুই ফিগারেই দেখো দেখানো আছে কিভাবে লোড ট্রান্সফার হচ্ছে। এখানকার যে পি লোড, সেই পি লোডটা দেখো, এই যে যে পি লোড, এই পি লোডটাই কখনো কখনো লিখতে দিচ্ছে, কখনো লিখতে দিচ্ছে না কলম, এটা অনেক ডিস্টার্ব করে। এই পি লোডটা দেখো এখানে ডিস্ট্রিবিউটেড লোড বা কনসেন্ট্রেটেড লোড যাই হোক, এই যে অ্যারো চিহ্নর দিকে খেয়াল করে দেখো যে দুই পাশের এই স্ল্যাবের দুই পাশের যে বিম আছে সেই বিমে যায়। আমরা নেক্সট ক্লাসে শিখবো যে এই কখনো কখনো এই লোড দুই ডিরেকশনেই যাবে, আবার কখনো কখনো শুধুমাত্র এক ডিরেকশনের বিমে যাবে, মানে শুধুমাত্র হয়তো এদিকে যাবে, অন্য ডিরেকশনে যাবে না। এটা নেক্সট ক্লাসে আমরা শিখে ফেলবো। তো আলটিমেটলি স্ল্যাব থেকে লোড বিমে যাচ্ছে, সেই বিম থেকে দেখো কলামে লোড চলে আসছে, আর কলাম থেকে আলটিমেটলি ফাউন্ডেশনে যাচ্ছে। লেফট ফিগারেও কিভাবে দেখানো আছে, এই যে এই পি লোড গুলা স্ল্যাব থেকে বিমে যাচ্ছে, এই যে এখানে দেখানো দেখো, সেই বিম থেকে আলটিমেটলি যে কলাম গুলাতে চলে যাচ্ছে, কলাম থেকে আলটিমেটলি ফাউন্ডেশনে লোড চলে যাচ্ছে। তো এইভাবে ট্রান্সফার করা হয়। তাহলে আমি ডিজাইন ক্যারি আউট করব, ফার্স্ট হচ্ছে স্ল্যাবের, প্রথমে ডিজাইন করব স্ল্যাব, স্ল্যাব ডিজাইন, তারপরে ডিজাইন করব হচ্ছে সাপোর্টিং বিম, তারপরে ডিজাইন করব সাপোর্টিং কলাম, তারপরে ডিজাইন করব সাপোর্টিং ফাউন্ডেশন। তো ডিজাইন গুলো আসলে এভাবে ক্যারি আউট করা হয়, ঠিক আছে? আহ, আমরা জাস্ট এক প্যারাতেই আসলে অনেক কথা বলে ফেললাম, আমরা একটু ফার্দার আগাই, দেখো আমরা জাস্ট এখানে রিড আউট করলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। So when designing a structure to serve a specified function for public use, the engineer must account for its safety, aesthetics and serviceability. তো তাহলে দেখো আরো একটু পড়ি, while taking into consideration economic and environmental constraints. তো একজন স্ট্রাকচারাল ডিজাইনার সে যখন ডিজাইন করবে তখন, মানে স্ট্রাকচারাল ডিজাইন না, আসলে যে কোনো একটা স্ট্রাকচারের ডিজাইনে যারা ইনভলভড সকলকে আসলে কয়েকটা বিষয় খেয়াল করতে হয়। যে কোনো একটা প্রজেক্টে যারাই ইনভলভড, এক কথায় তাদেরকে কয়েকটা বিষয় আসলে আম, দৃষ্টি দিতে হয় ডিজাইনে। তার মধ্যে দেখো কি কি এখানে হাইলাইট করা হচ্ছে। এক হচ্ছে, ফার্স্ট হচ্ছে এটা সেফটি, সেফটি। সেকেন্ড হচ্ছে অ্যাস্থেটিক্স, এখানে বানানটা মনে হয় এইএস দিয়ে এখন লেখা হয়। তারপরে হচ্ছে সার্ভিসেবিলিটি, while taking into considerations economic and environmental constraints। দেখো এখানে কতগুলো কথা চলে আসছে। তো আমরা আসলে স্ট্রাকচারাল পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যখন স্ট্রাকচারালি কোনো একটা মেম্বারের ডিজাইন করি, দেখো আমাদের ডিজাইনের কয়েকটা এলিমেন্ট আছে, আমি এখানে লিখতে চাই। ডিজাইন ক্রাইটেরিয়া আমি বলবো, তুমি একটা ডিজাইন যখন ক্যারি আউট করবে তাহলে কি কি ক্রাইটেরিয়া তোমাকে ফুলফিল করতে হবে। ফার্স্ট ওয়ান হচ্ছে সেফটি, আমি সবগুলা এক্সপ্লেন করব। সেকেন্ড হচ্ছে সার্ভিসেবিলিটি, আর থার্ড হচ্ছে আহ, আমরা বলবো কনস্ট্রাক্টেবিলিটি, কনস্ট্রাক্টেবিলিটি। তারপরে হচ্ছে ডিউরাবিলিটি, 5 নম্বরে হচ্ছে ইকোনমি। এরপরে আরো বলবো আমরা হচ্ছে সাস্টেইনেবিলিটি। এখন সাস্টেইনেবিলিটি বেসিক্যালি আসলে 5-এ চলে যাওয়ার কথা, সাস্টেইনএবিলিটি। এটা সাস্টেইনেবিলিটি আসলে চলে যাওয়া উচিত 3 নম্বরে আমি বলবো। তো দেখো এই বিষয়গুলো আমাদেরকে আসলে স্যাটিসফাই করে ডিজাইন ক্যারি আউট করতে হয়। প্রথমেই হচ্ছে কি সেফটি, তার মানে তুমি যে স্ট্রাকচার আসলে ডিজাইন করতেছো, ইজ ইট সেফ, ইজ ইট স্ট্রং এনাফ। তার মানে ধরো একটা আর্থকুয়েক চলে আসলো, এই বিল্ডিং এর লাইফ টাইম, হয়তো আমি এটাকে কনস্ট্রাক্ট করতেছি 50 ইয়ার্স 60 ইয়ার্স এর জন্য, এটা লাইফ টাইমে যত ধরনের এক্সট্রিম ইফেক্ট আসা সম্ভব
হয়তো চিন্তা করো যে আমাদের একটা ক্লাসরুমে আমরা নরমালি ধরি যে আমাদের একটা ক্লাসরুমে হয়তো ৬০ জন স্টুডেন্ট থাকবে। কিন্তু কোনো কারণে দেখা যাচ্ছে ওই ক্লাসরুমে আমি ডিসাইড করলাম যে তোমাদের ২ সেকশনকে একসাথে নিয়ে এক জায়গায় বসিয়ে ক্লাস করাবো। তখন একটা রুমে আমি ১২০ জনকে নিয়ে আসলাম। তাহলে এটার যে ডিজাইন লোড সেটা কিন্তু দ্বিগুণ হয়ে গেল নরমালি যেটা থাকে। নরমালি ৬০ জন স্টুডেন্টের লোড থাকে। এখন একটা রুমে আমি ১২০ জন নিয়ে আসলাম। আবার কোনো এক সময় হয়তো এমন একটা প্রোগ্রাম হচ্ছে যেখানে ১২০ জনের জায়গায় ১৫০-২০০ জন স্টুডেন্ট ওই এক রুমে চলে আসলো। তার মানে এক্সট্রিম একটা লোড হয়ে গেল আরকি। ঠিক আছে? তো এরকম ভাবে আর্থকুয়েক আমরা জানি যে আর্থকুয়েক যদি হয় বড় ধরনের আর্থকুয়েক হলে সেভিয়ার একটা লোড আসে। অথবা সাইক্লোন হলো। সাইক্লোন তোমরা জানো যে সাইক্লোন মানে হচ্ছে ইটস ডেভাস্টেটিং। মানে ইট ডিস্ট্রয়স এভরিথিং। তো সাইক্লোনের মতো হিউজ লোড বা এক্সট্রিম লোড যদি আসে তখন কি আমার স্ট্রাকচার সারভাইভ করতে পারবে কি পারবে না? তো তার মানে একটা স্ট্রাকচারের ডিজাইন লাইফে আমরা সাধারণত যে বললাম বিল্ডিং, ব্রিজ এগুলা 50 টু 60 ইয়ার্স এর জন্য ডিজাইন করি। 50 টু 60 ইয়ার্স লাইফ ধরে, ঠিক আছে? তো এটার এই ডিজাইন লাইফে এই থ্রু আউট ইটস সার্ভিস লাইফ যে যত ধরনের এক্সট্রিম লোড আসা সম্ভব সবগুলা সে উইথস্ট্যান্ড করতে পারে কিনা, মানে রেজিস্ট করে সেফলি দাঁড়িয়ে থাকতে পারে কিনা উইদাউট এনি কলাপস। তো আমরা সেটা ফার্স্ট এনশিওর করি এই যে সেফটির মাধ্যমে। ডিজাইনের ফার্স্ট ক্রাইটেরিয়া হলো আমার স্ট্রাকচার অবশ্যই সেফ হতে হবে। তো এই সেফটিরও আবার বিভিন্ন লেভেল আছে। সেগুলা মাস্টার্স পিএইচডি যখন করবা তোমরা তখন আরো জানতে পারবা ক্লিয়ারলি, অথবা 4 2 তে 4 1 এ গিয়েও কিছুটা আইডিয়া পাবা। তো এখানে ওই সেফটিরও বিভিন্ন লেভেল আছে। যেমন আমি আমার কিছু স্ট্রাকচার এমনভাবে ডিজাইন করতে চাই যে এটা সাইক্লোনে ভেঙে গেলেও আমার কোনো সমস্যা নাই। মানে মানুষের জীবনের ক্ষতি হবে না। ফর এক্সাম্পল একটা এ এ সেচ পাম্প। সেচ পাম্পের জন্য তুমি একটা শেড করেছো। ঠিক আছে? তো সেটা যদি সাইক্লোনে ডিস্ট্রয় হয়ে যায়, তাহলে সেখানে কিন্তু সাধারণত মানুষের বসবাস নেই। মানে মানুষ ওখানে অকুপাই করে না। তাহলে ওটা যদি মানে এড একবারে কোলাপস হয়ে যায়, তাহলে মানুষের জানমালের ক্ষতি হচ্ছে না। প্লাস হচ্ছে ওটাতে মানি ইনভলভড ও কিন্তু কম। বা এটা ডিস্ট্রয় হয়ে গেলে ক্যাটাস্ট্রফি ও হচ্ছে না। তাহলে এই ধরনের স্ট্রাকচারে আমরা খুব অল্প লোডের জন্য আসলে মানে সেফটি কম রাখলেও পারি। কিন্তু ওই যে আমাদের রূপপুরে যে পারমাণবিক প্রকল্প হচ্ছে, এখানে যদি ফেইলিউর হয় কি ধরনের বিপদ হতে পারে কল্পনা করতে পারতেছো? আমাদের পুরা দেশটাই কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে। মানে সেটা হয়তো হবে না, বাট তোমরা ওই যে জাপানের ফুকুশিমার আর কি যেন হয়েছিল সুনামির কারণে সেটার উদাহরণ তোমরা জানো। এমনকি এই যে রাশিয়ার চেরনোবিলে ১৯৪২ সালের দিকে সম্ভবত ২য় বিশ্বযুদ্ধের দিকে ওখানে পারমাণবিক চুল্লির বিস্ফোরণে সবকিছু শেষ হয়ে যায়। শহরটাই ভুতুড়ে হয়ে যায় এবং এখন পর্যন্ত সেখানে কিন্তু কোনো মানুষের বসবাস নেই। তো তাহলে এরকম কিছু স্ট্রাকচার যেগুলো ভেরি ইম্পোর্টেন্ট এক কথায়, সেগুলার যদি আমার আমার ক্যাটাস আ কি বলে ফেইলিউর ঘটে এবং তার কনসিকুয়েন্স যদি ক্যাটাস্ট্রফিক হয় তাহলে এটাকে এক্সট্রিম ইম্পোর্টেন্স দিয়ে ডিজাইন করা হয়। তো তাহলে দেখো স্ট্রাকচারে কিন্তু ইম্পোর্টেন্স ডিফারেন্ট আছে। কোনটাতে কোনটা যদি ডিস্ট্রয় হয়ে যায়, কোলাপস হয়ে যায় তাহলে আমার ক্ষতি তেমন একটা না। কারণ এখানে মানি ইনভলভড ও না, এটার কনসিকুয়েন্স ও খুব বেশি না। আবার এখানে জানমালের ক্ষতিও হচ্ছে না। আবার কোনটা এত ইম্পোর্টেন্ট যেটা আসলে টোটাল একটা কান্ট্রিকেই শেষ করে দিতে পারে। মানুষ তো মরবেই, প্লাস হচ্ছে একটা শহর বা একটা ছোট দেশকেও এটা পুরোপুরি ডিস্ট্রয় করে দিতে পারে। এজন্য অনেক আর্থকুয়েক স্পেশালিস্ট রূপপুর পারমাণবিক প্রকল্পকে কিন্তু বলছে যে এটা আমাদের জন্য একটা ডিজাস্টার। এটা আমাদের করা ঠিক হচ্ছে না। তো এনিওয়ে বাট আমরা যদি সেইভাবে আসলে ডিজাইন করি তাহলে আমাদের বিপদ হওয়ার কথা না এ নিয়ে। তো তাহলে আমি এই যে বললাম যে সেফটিরও আবার লেভেল আছে আসলে। বাট আমি যেকোনো স্ট্রাকচারকেই আসলে আমরা সেফ করে ডিজাইন করতে চাই। ফর এক্সাম্পল একটা বিম ডিজাইন করতে গিয়ে তোমার যে শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট এর জন্য তোমার অ্যাডিকুয়েট ডিজাইন যদি করো তাহলে হয়তো উইডথ লাগে 10 ইঞ্চ আর ডেপথ লাগে 20 ইঞ্চ। কিন্তু কেউ একজন ভুল করে এটা ডিজাইন করে 8 ইঞ্চ বাই 12 ইঞ্চের একটা বিম দিয়ে দিল। তাহলে কি এটা সেফ হবে? নো, আনসেফ ডিজাইন হয়ে যাবে। তো এই ব্যাপারগুলা কখনোই স্যাক্রিফাইস করা হবে না। তোমার স্ট্রাকচারকে অবশ্যই সেফ করতে হবে। এমন ভাবে ডিজাইন করবে যাতে করে এটা সেফ হয়। আবার কেউ হয়তো এই যে আর্থকুয়েক লোড ধরো ক্যালকুলেট করতে ভুল করলো বা উইন্ড লোড ক্যালকুলেশনে ভুল করলো। তাহলে দেখা যাচ্ছে যে অ্যাকচুয়ালি সেটার কোন একটা বিমের সাইজ চলে আসার কথা 10 ইঞ্চ বাই 20 ইঞ্চ। কিন্তু ক্যালকুলেশনে ভুলের কারণে এটা চলে আসছে 8 ইঞ্চ বাই 12 ইঞ্চ। তাহলে কিন্তু যখন ওই লোডটা অ্যাকচুয়ালি আসবে তখন এই স্ট্রাকচার ফেল করবে। তো এই সমস্ত ভুল করা যাবে না। আমার স্ট্রাকচারকে অবশ্যই সেফ হতে হবে। এজন্য ডিজাইন প্র্যাকটিসে আসলে একজন ডিজাইন করলে আরেকজন চেক করার কথা যে একজন ডিজাইনার সে কি কোনো ভুল করলো কিনা।
কয়েকটা ডিজাইনের ফেজ পার হয়ে কিন্তু তারপর একটা স্ট্রাকচার ডিজাইনে যাওয়া উচিত বা সেটাই নিয়ম। তো আমি এইভাবে একটা স্ট্রাকচারকে অবশ্যই সেভ করব। সেকেন্ড হচ্ছে সার্ভিসেবিলিটি। আমি যে স্ট্রাকচারটা বানাইলাম বা কনস্ট্রাক্ট করলাম সেটাকে আমাকে এর যে ইন্টেন্ডেড সার্ভিস সে আমাকে দিচ্ছে কিনা। তার মানে ধরো আমি একটা বিল্ডিং ডিজাইন করেছি, সেটা একাডেমিক পারপাস ইউজ হবে। সেখানে ছাত্ররা বসে ক্লাস করবে। কিন্তু ছাত্ররা যখন সেখানে বসে ক্লাস করে, ছাত্ররা যখন ক্লাসরুমে ইন করে তখন এই ফ্লোরটা আর হরাইজন্টাল থাকে না। এটা ডিশ শেপের হয়ে যায়। মানে এক্সেসিভ ডিফ্লেক্ট করে। এটা হয়তো সেফ, মানে shear force bending moment এ এটা কিন্তু সাফিসিয়েন্ট স্ট্রং, কিন্তু এটা হচ্ছে এক্সেসিভ ডিফ্লেকশন হয়ে যায়। তার মানে আমি বলবো এটা সার্ভিসেবল না। এক্সেসিভ ডিফ্লেকশন হয়ে গেলে তুমি সেখানে হরাইজন্টাল সারফেসে আমরা কাজ করতে অভ্যস্ত, সেটা যদি ডিফ্লেক্ট করে যায় তুমি সেখানে ভালোভাবে কাজ করতে পারবে না। আর মনে করো ক্রাক উইডথ চলে আসবে। ডিফ্লেকশন যখন বেশি হবে, নিচে রিইনফোর্সড কংক্রিট যদি হয় তাহলে কংক্রিটে ক্রাক চলে আসবে। তো কংক্রিটের ক্রাক দেখলে যারা ইঞ্জিনিয়ার তারা হয়তো বুঝবে, কিন্তু তারাও অনেক সময় ভয়ে থাকবে যে আসলে এটা সেফ কিনা। ক্যালকুলেশন না করে সেও বুঝবে না। তার মানে আমি বলবো যেকোনো মানুষই আসলে যদি এক্সেসিভ ক্রাক দেখে, হোক সেটা আমার স্ট্রাকচার সেফ, বাট যদি এক্সেসিভ ক্রাক উইড চলে আসে তাহলে সাধারণ পাবলিক বলবে দিস বিল্ডিং ইজ গোইং টু কোলাপস। তার মানে আমি এখানে থাকবো না। বিল্ডিং তুমি হয়তো কয়েক মিলিয়ন ডলার বা কোটি টাকা খরচ করে এটা করেছো, কেউ কিন্তু এটা তোমার ইউজ করবে না। তখন তুমি রিটার্নটা পাবে না। তার মানে টাকা জলে গেল টাইপের কিছু হবে। তাহলে আমি একটা এমন একটা স্ট্রাকচার ডিজাইন করব, এমন যেন না হয় যে এটা সেফ হলো, shear force bending moment axial force যা আসছে সবগুলো সে ক্যারি করতে পারে, কিন্তু এক্সেসিভ ডিফ্লেকশন হয়ে যাচ্ছে অথবা ক্র্যাকের উইড বেড়ে গেছে। আবার এমন হতে পারে যে উপরে ছাত্ররা যখন আসে নিচের মানুষরা উপর ভাইব্রেশনের টের পায়। ভাইব্রেশন, এক্সেসিভ ভাইব্রেশন হলেও অকুপ্যান্ট যারা তারা সবাই কিন্তু ভয় পাবে যে এটা মনে হয় খুব শীঘ্রই ফেল করবে। তো এগুলো হচ্ছে সার্ভিসেবিলিটির ক্রাইটেরিয়া। দেখো কি কি বললাম: ডিফ্লেকশন, তারপর হচ্ছে ক্র্যাক উইডথ যদি রিইনফোর্সড কংক্রিট হয়, আর হচ্ছে ভাইব্রেশন। এরপরে নয়েজ ট্রান্সফার সার্ভিসেবিলিটি একটা ক্রাইটেরিয়া, কিন্তু এটা সেফটিতে আসলে কোনো ইমপ্যাক্ট ফেলে না এক কথায়। তাহলে আমার স্ট্রাকচার যেমন সেফ হতে হবে, সার্ভিসেবলও হতে হবে। তো আমি এই যে বিমের যখন একটা রিইনফোর্স কংক্রিট বিম ধরো তার সাইজ সিলেক্ট করলাম, shear force bending moment এর জন্য রিইনফোর্সমেন্টের সাইজ, বিমের সাইজ সবই সিলেক্ট করলাম। সাথে সাথে কিন্তু আমি আবার পরে ডিফ্লেকশন চেক করে দেখি যে এটা এক্সেসিভ ডিফ্লেকশন হবে কিনা, ক্র্যাকের উইডথ আবার অ্যাকসেপ্টেবল লিমিটের মধ্যে থাকবে কিনা, ঠিক আছে? আবার এক্সেসিভ ভাইব্রেশন হবে কিনা, এসব সবও কিন্তু চেক করা হয়। কোথাও কোথাও দেখবা যে shear force bending moment এর জন্য বিমের সাইজ কম লাগে, কিন্তু ডিফ্লেকশন কন্ট্রোল করতে গিয়ে এটার সাইজ দিতে হচ্ছে অনেক বেশি। অনেক স্ট্রাকচার আছে, বিশেষ করে লার্জ স্প্যান ব্রিজের ক্ষেত্রে এটা বেশি হয়। ব্রিজে আমরা 100, 200, 300 ফিট পর্যন্ত দিচ্ছি। তো সেখানে shear force bending moment যা আছে তার তুলনায় দেখবা যে ডিফ্লেকশন কন্ট্রোল করতে গিয়ে এটা ডেপথ, হাইট, মানে ক্রস সেকশন অনেক বেশি লার্জ লার্জ ক্রস সেকশন ইউজ করতে হচ্ছে। তো এরকম ভাবে হবে আরকি, ঠিক আছে? তো তাহলে সেকেন্ড ক্রাইটেরিয়া গেল হচ্ছে আমার স্ট্রাকচার সেফ হওয়ার সাথে সাথে এটা অবশ্যই সার্ভিসেবল হবে এবং এটা ডিজাইন লাইফে। তার মানে প্রথম 5 বছর তুমি এটা ভালো সার্ভিস দিবে, আর পরের লাস্ট 50 ইয়ারের পরের শেষের 10 বছর সেটা আর সার্ভিসেবল হবে না, এরকম না। ডিজাইন পিরিয়ড, এটার যে সার্ভিস লাইফ এক কথায়, সেই সার্ভিস লাইফে এটা অবশ্যই তোমাকে যে ডিজায়ার্ড পারফরমেন্স, তোমার যে ডিজায়ার্ড পারফরমেন্স এই স্ট্রাকচারকে সেই পারফরমেন্স অবশ্যই দিতে হবে। তারপরে হচ্ছে কনস্ট্রাক্টেবিলিটি। তুমি এমন কিছু ডিজাইনার, আর্কিটেক্ট আর স্ট্রাকচারাল ডিজাইনার মিলে এমন কিছু কনসিভ করছো ডিজাইনে যেটা আসলে কনস্ট্রাকশন করা সম্ভব না। তাহলে এটা ফিজিবল না। তোমাকে প্ল্যান করার সময়, ডিজাইন করার সময় চিন্তা করতে হবে যে আমি যেটা অ্যাজিউম করে বা যেভাবে মাথায় রেখে এটা ডিজাইন করতেছি সেটা কি অ্যাকচুয়ালি কনস্ট্রাক্ট করা সম্ভব হবে কিনা। এমন হতে পারে যে একটা এলিমেন্টে, কোন একটা জয়েন্টে অনেকগুলা মেম্বার তুমি আসলে ইন করিয়েছো, সেখানে দেখা যাচ্ছে এখানে অ্যাকোমোডেট করা সম্ভব হচ্ছে না। তো এই কনস্ট্রাক্টিবিলিটি বা কনস্ট্রাকশন যে করা যাবে, সম্ভব হতে হবে সেরকম তোমাকে মাথায় রাখতে হবে। তারপরে আসবে হচ্ছে ডিউরাবিলিটি। ডিউরাবিলিটি মানে এটা আসলে এই যে তোমার সার্ভিস লাইফ যেটা, সেই লাইফে যাতে এটা ওই সেফ সার্ভিসেবল হয়। তার মানে এটা ডিজাইন পিরিয়ড যেটা বা ডিজাইন লাইফ যেটা, সেই লাইফ পর্যন্ত যেন এটা অবশ্যই ইউজেবল হয় এবং স্ট্রং হয়। তো এটার ইস্যু কি কি আসে? ধরো তোমার একটা স্ট্রাকচার এক্সেসিভ ক্রাক হয়ে যাচ্ছে, এক্সেসিভ ডিফ্লেকশন হয়, ক্র্যাকের উইডথ অনেক বেড়ে যাচ্ছে। তো ক্র্যাকের উইডথ বেড়ে গেলে আমরা জানি, যদি রিইনফোর্সড কংক্রিটের কথা পার্সপেক্টিভ আমি বলছি, রিইনফোর্সড কংক্রিট বিমের তোমার ক্র্যাক যদি উইডথ বেশি হয় তাহলে ক্র্যাকের উইডথ বেড়ে গেলে এই ক্র্যাকের মধ্য দিয়ে ময়েশ্চার আসলে তোমার রিইনফোর্সমেন্ট আলটিমেটলি পৌঁছে যাবে। তো রিইনফোর্সমেন্টে ময়েশ্চার পৌঁছে গেলে সেখানে অক্সিজেনের উপস্থিতিতে এটা রাস্টিং হবে।
রাস্টিং হওয়া মানে কি? মানে মরিচা হওয়া আরকি। আমরা বাংলায় যেটা বলি। ইংরেজিতে বলে রাস্টিং। কেমিস্ট্রিতে হয়তো তোমরা শিখেছো বা শিখবে। তো রাস্টিং হলে কি হয়? রিইনফোর্সমেন্ট এর ডায়ামিটার যা ছিল, রাস্টিং এর ফলে এগুলা কিন্তু এই যে রিডিউস হতে থাকে। তার মানে রিইনফোর্সমেন্ট এর সাইজ ছোট হয়ে আসবে। ছোট হলে কি হলো? তোমার এই বিমের স্ট্রেংথ কি তাহলে আগের মতো আর থাকলো? নো। তার মানে স্ট্রেংথ কিন্তু এটা কমে আসলো। আর স্ট্রেংথ যখন কমে আসবে তখন দেখবা যে এটার এই যে ক্র্যাক উইডথ তো আরো ডিপ হবে। মানে ক্র্যাকের ডেপথ তো বাড়তে থাকবে। তার মানে এই কম্প্রেশন এরিয়া কমে যাবে। সেখানে ক্রিপ আরো বেশি হবে। মানে কনসিকুয়েন্সিয়ালি এটার ওই ডিফ্লেকশনও তখন আবার বেড়ে যাবে। সো এটার কিউমুলেটিভ ইফেক্ট আছে আরকি। তো আল্টিমেটলি যেটা হবে দেখো, হয়তো তোমার স্ট্রাকচার ফার্স্ট 20 ইয়ার্স 15 ইয়ার্স খুব ভালো সার্ভিস দিল। কিন্তু ওই যে ক্র্যাকের উইডথ বেশি হয়ে যায়, একসময় রাস্টিং এর পরে এটার স্ট্রেংথ কমে আসবে। তো তখন কিন্তু এটা আর হয়তো তোমার ডিজাইন পিরিয়ড 50 ইয়ার্স ছিল, আফটার 40 ইয়ার্স সেটা আর কিন্তু সাফিসিয়েন্টলি স্ট্রং নয়। এটা এখন আনসেফ হয়ে যাচ্ছে। তো সেটা যেন না হয়, এটার সার্ভিস লাইফ যতটুকু ততটুকু লাইফেই এটা যেন সেফ হয়, সার্ভিসেবল হয়। সো ওইটাই হচ্ছে আমার ক্রাইটেরিয়া। তো ডিউরাবিলিটি মানে হচ্ছে এটার ওই যে লংজিভিলিটি আমরা বলতে পারি। ঠিক আছে? তাহলে ধরো এটা এমন ভাবে আমাকে ডিজাইন করতে হবে, কংক্রিট মনে করো যে কংক্রিট আমি এমন ভাবে কাজ করবো, ফর এক্সাম্পল ওয়াটার রিটেনিং স্ট্রাকচার, এই যে ওয়াটার ট্যাঙ্ক আছে ডুয়েটে, তো ওয়াটার ট্যাঙ্কের ওয়াটার কন্টেইনিং পার্ট যেখানে, তার মানে সার্বক্ষণিক কিন্তু 24 আওয়ার্স থ্রু আউট ইটস লাইফ মানে পানির সংস্পর্শে আছেই। তাহলে কংক্রিট আমি যদি এমন লোয়ার গ্রেডের কংক্রিট ব্যবহার করলাম যাতে এই কংক্রিটটা পোরাস হয়, এই কংক্রিটের পারমিয়াবিলিটি খুব বেশি হয়, তার মানে পানি খুব এক পাশ থেকে আরেক পাশে কংক্রিটের মধ্য দিয়ে যাওয়া আসা করতে পারে। তাহলে আলটিমেটলি রিইনফোর্সমেন্টে তখন কিন্তু পানি পৌঁছে যাবে, পৌঁছে গেলে রিইনফোর্সমেন্ট রাস্টিং হবে, ক্ষয় হয়ে যাবে। ক্ষয় হয়ে গেলে এটার এরিয়া কমে আসবে, তার মানে স্ট্রাকচার তখন কিন্তু আনসেফ হয়ে যাবে। তো এরকম যাতে না হয় এই জন্য ডিউরাবিলিটি বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে, যে আমি যে ম্যাটেরিয়াল সিলেক্ট করেছি বা যে ধরনের ডিটেইলিং করলাম তাতে করে যেন এই স্ট্রাকচারের সার্ভিস লাইফে এটা সেফ থাকে এবং সার্ভিসেবলও থাকে। তারপরে আমরা চিন্তায় আসি হচ্ছে, আমি এখন এমফাসাইজ দিয়ে বলবো আমরা এটাকে এই যে সাস্টেইনেবিলিটি, তোমরা এটা জানো ইটস এ বার্নিং ইস্যু। আমরা এই যে ন্যাচারাল ডিজাস্টার দেখতেছি, গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জ, সবাই এ ব্যাপারে কথা বলছে এবং দ্যাটস রিয়েল। যারা আসলে সায়েন্সে বিলিভ করে দ্যাটস ট্রু, ইউ ক্যানট ডিনাই ইট। সো অবশ্যই আহ, তুমি জেনারেল একজন সিটিজেন হিসেবে মানে ওয়ার্ল্ডের একজন কি বলা হয় এই প্ল্যানেটের একজন অ্যানিম্যাল হয়ে আমি এভাবেই বলতে চাই, অবশ্যই তোমার যেহেতু হোমোসেপিয়েন্স, এক কথায় তোমার যেহেতু আহ বুদ্ধি আছে, বুদ্ধিমত্তা আছে, তাহলে অবশ্যই তোমাকে এই বুদ্ধিমত্তার ব্যবহার করতে হবে এবং কিভাবে এই ওয়ার্ল্ডকে সেভ করা যায়। এক কথায় তোমরা জানো যে আমরা আসলে একটা টিপিং পয়েন্টের খুব কাছাকাছি আছি। মানে এরকম ভাবে আমরা এই যে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে পরিবেশের ক্ষতি করতে করতে এমন পর্যায়ে পৌঁছে যাচ্ছি যে এরপরে গেলে সেখান থেকে আর রিভার্স করে আসতে পারবো না, মানে পড়ে যাব এক কথায়। তো এই যে এরকম একটা পয়েন্টের পরে গিয়ে রেজাল্ট গুলো হবে ক্যাটাস্ট্রফিক। এখন পর্যন্ত যা আছে এই যে 2050 পর্যন্ত সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলটের যে প্ল্যান গুলো আছে সেগুলাতে কিন্তু এখনো এই ক্লাইমেট চেঞ্জের ইফেক্ট যেটা সেগুলা ফুললি রিভার্স করা সম্ভব না হলেও বাট এটাকে লিমিট করে দেওয়া সম্ভব। এই টিপিং পয়েন্টে যাওয়ার আগেই আমরা এটা করে দিতে পারি। তো এখানে অনেক ডিবেট আছে। আমি টিম্বার স্ট্রাকচারের উপরে পিএইচডি করে আসছি। সেটার পক্ষে অনেক আর্কিটেক্ট, অনেক সায়েন্টিস্ট তারা বলে যে কংক্রিট মানেই হচ্ছে কার্বন ডাই অক্সাইড। স্টিল সেটাও অনেকটা কার্বন ডাই অক্সাইড। তোমরা জানো যে 1 টন সিমেন্ট আসলে 1 টন কার্বন ডাই অক্সাইড বাতাসে নির্গত করে। 1 টন সিমেন্ট মানে 1 টন কার্বন ডাই অক্সাইড। স্টিল সেটাও অনেকটা। প্লাস হচ্ছে এই যে আমরা সাস্টেইনেবল এনার্জির দিকে যাচ্ছি, কোল গ্যাস বার্ন যে ইলেকট্রিসিটি প্রডিউস করি সেগুলা বাদ দিয়ে আমাদেরকে উইন্ড এনার্জিতে যেতে হবে, সোলার এনার্জিতে যেতে হবে। আমরা এই যে টেসলা কার, ইলেকট্রিক কার ব্যবহার করছি, এটার ইফিসিয়েন্সি বেশি, প্লাস এটার মানে ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে এই যে ইলেকট্রিসিটি এটা ইউজ করবে সেই ইলেকট্রিসিটিটা যেন ওই সাস্টেইনেবল সোর্স থেকে আসে। তাহলে আমার কোলও বার্ন করতে হচ্ছে না, গ্যাস বার্ন করতে হচ্ছে না, ফুয়েল বার্ন করতে হচ্ছে না ইলেকট্রিসিটি প্রডিউস করার জন্য। তো অনেক বিষয় আছে। এবং কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, আমরা যে কংক্রিট এর বিল্ডিং যদি বানাই তার মানে আমি কার্বন ডাই অক্সাইড নির্গত করতেছি, স্টিল তাও। কিন্তু যদি টিম্বার সিলেক্ট করি, মানে আমার পোস্ট গুলা দেখলেও তোমরা বুঝবে অনেকটা যে টিম্বারে আসলে এটা ওভারঅল কংক্রিট এবং স্টিলের তুলনায়
কেউ কেউ বলছে 25%, কেউ বলছে 75% পর্যন্ত লেস কার্বন ডাইঅক্সাইড এমিট করে। ঠিক আছে? তো তার মানে ম্যাটেরিয়াল সিলেকশন এটাও আর্কিটেক্টের আসলে কাজ। ম্যাটেরিয়াল সিলেকশনও এবং কনস্ট্রাকশন মেথড সিলেকশনও তোমাকে অবশ্যই সাস্টেইনেবিলিটির কথা চিন্তা করতে হবে যে আমি এটা কত কম কার্বন ডাইঅক্সাইড নির্গমন করে নির্ণয় করতে পারি। এমনকি গভর্নমেন্টও বিভিন্ন দেশের গভর্নমেন্টও এখানে ইনসেনটিভ দিচ্ছে। দেখো যে তোমরা সাস্টেইনেবল ম্যাটেরিয়াল সিলেক্ট করো, সেটা করতে গিয়ে যদি খরচ বেশি হয় আমি তোমাকে সাপ্লিমেন্ট দিব। এই যে ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়া, ভ্যানকুভার, কানাডাতে আরকি। ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়াতে এখানে 18 স্টোরির একটা স্টুডেন্ট হল আমরা যেটাকে বলি, ওরা স্টুডেন্ট ডরমিটরি বলে। 18 স্টোরি 18 তলা স্টুডেন্ট ডরমিটরি হয়েছে। সেটাতে ফার্স্ট ফ্লোরটা হচ্ছে কংক্রিটের, ওয়াইড ওপেন স্পেস এবং পার্কিং এর জন্য রেখেছে। আর উপরের যে 17 তলা 17 তলায় হচ্ছে টিম্বারের ফ্লোর, টিম্বারের কলাম। আর ওখানে আর্থকুয়েক রেজিস্ট্যান্স এর জন্য কংক্রিটের 2টা শিয়ার কোর ব্যবহার করা আছে। কংক্রিটের 2টা কোর ওয়াল, যেটা ওই যে লিফট বা স্টেয়ারকেস হিসেবে ইউজ হয়েছে। ঠিক আছে? তো এখানে ওই ভ্যানকুভার গভর্নমেন্টের কিন্তু হিউজ অ্যামাউন্টের ইনসেনটিভ দেওয়া হয়েছে। যদিও বা এটার কনস্ট্রাকশন তোমার হচ্ছে আম স্টিল কংক্রিট ব্যবহার করলে যা হতো তার তুলনায় কিছুটা বেশি পড়েছে। কারণ ম্যাটেরিয়াল তো আসলে নতুন এইজন্য। বাট গভর্নমেন্ট এটাকে ইনসেনটিভ মানে টাকা ভর্তুকি দিয়ে এটাকে কনস্ট্রাক্ট করিয়েছে যাতে করে মানুষ এই সাস্টেইনেবল ম্যাটেরিয়াল ব্যবহারে উৎসাহী হয়। তো এইভাবে টিম্বারের ডিমান্ড আসলে বাড়তেছে। এখানকার মেইন পয়েন্টটা হচ্ছে তাহলে আমি ডিজাইনার হিসেবে আর্কিটেক্ট হই আর সিভিল ইঞ্জিনিয়ার হই, এমন ভাবে কনস্ট্রাকশন মেথড প্লাস কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল সিলেক্ট করব যাতে করে আমি এনভায়রনমেন্টে খুব লেস অ্যামাউন্টের কার্বন ডাইঅক্সাইড এমিট করি। এবং এটা বিল্ডিং এর শুধু কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল না, অবশ্যই কনস্ট্রাকশন এটার অপারেশন টাইমে যে এনার্জি ইউজ হবে, এটা যে ইলেকট্রিসিটি ব্যবহার করবে। আমাদের দেশে এসি ব্যবহৃত হয় গরমের সময়, কিন্তু কোল্ড কান্ট্রি ইউএস, কানাডা, ইউরোপ যেখানে কোল্ডে মানে এক্সট্রিম কোল্ড হয়ে যায়, সেখানে কিন্তু শীতে প্রচুর হিটের প্রয়োজন হয় তোমার ইনডোর এনভায়রনমেন্ট হিট রাখার জন্য, হট রাখার জন্য। তো সেখানেও তোমার হিটিং এর ব্যবস্থা আছে এক কথায়। তার মানে এই বিল্ডিং এর মেইনটেন্যান্স বা অপারেশনের সময় যে এনার্জি ইউজ হয় সেটা হচ্ছে হিউজ অ্যামাউন্ট। এবং তাতে দেখা যায় যে বিল্ডিং ইন্ডাস্ট্রি হচ্ছে টোটাল যে এনার্জি তার প্রায় 40% হচ্ছে বিল্ডিং ইউজ করে, ওই কারের চেয়েও। ঠিক আছে? তো এই তুমি এমন ভাবে আসলে বিল্ডিং ডিজাইন করবে যাতে করে এখানে এটার মেইনটেইন করতে বা অপারেশন করতেও খুব কম অ্যামাউন্টের এনার্জি লাগে। এবং সেই এনার্জি গুলাও যেন এই যে সাস্টেইনেবল সোর্স থেকে আসে, তার মানে সোলার এনার্জি বা উইন্ড এনার্জি এগুলা থেকে আসে আর কি। তো তাহলে দেখো এই 5টা ক্রাইটেরিয়ার মধ্যে আমাদেরকে 5টা না আসলে 6টা ক্রাইটেরিয়ার মধ্যে সবগুলো যদি আমরা ফুলফিল করতে চাই, মানে ফুলফিল করতে চাই মানে অবশ্যই করা উচিত বা করতে হয়। তো ইকোনমির যে চিন্তাটা এটা আমাদের অনেক সময় ভুল হয়। আমরা ১ম এই আসলে ইকোনমির চিন্তাটা করে ফেলি। কিন্তু নো, আমাদেরকে আসলে ইকোনমি সবার শেষে চিন্তা করতে হবে। ঠিক আছে? আমি বলব যে সাস্টেইনেবিলিটি চলে যাওয়া উচিত আসলে এই যে ৩-৪ এ এখানে, বা ৫ এ এক কথা এট লিস্ট। আর ইকোনমি আসে আসলে একবারে শেষে। তো তাহলে তুমি আসলে এমন স্ট্রাকচার ডিজাইন করবা যেটা সেফ হবে, যেটা সার্ভিসেবল হবে, যেটা কনস্ট্রাক্টিবল হবে, যেটা অবশ্যই ডিউরেবল হবে এবং এটা সাস্টেইনেবল হবে। এরপরে অবশ্যই আমি ইকোনমি অর্জন করব। ইকোনমি মানে কি? এখানে আসলে আমি এমন স্ট্রাকচার ডিজাইন করতে চাই যেটা কম টাকায় করা সম্ভব। তার মানে আমি একটা এক্সাম্পল দিব। এখানে আমি ক্রেডিট নিচ্ছি না। আমি দেখেছি যে একটা 30 মিটার স্প্যানের আম ডিপিডিসির কেবল ট্রান্সফারের জন্য ঢাকার একটা ক্যানালের উপরে 30 মিটার স্প্যানের একটা ব্রিজ বানাতে হবে। জাস্ট ডিপিডিসির কিছু ইলেকট্রিক কেবল যাবে ওই ব্রিজের উপর দিয়ে। কোনো গাড়ি মানুষ কিচ্ছুই না। তো সেটার ডিজাইন এমন ব্রিজ ডিজাইন করা হয়েছে যেটার উপর দিয়ে আমার মনে হয়েছে যেটার উপর দিয়ে রেল যাওয়া সম্ভব, ট্রেন যাওয়া সম্ভব। মানে এত হেভি স্ট্রাকচার ডিজাইন করেছে। অথচ আমি 45 মিটারের একটা ডিজাইন করেছি ওই একই একই লোডের জন্য, এবং আমার স্প্যান আরো 15 মিটার বেশি। সেটাতে আমার অনেক লাইট স্ট্রাকচার আসছে। তুমি কল্পনাও করতে পারবে না। আমি এখানে 10 টাইমস রড স্টিল সেভ করেছি। এটা কনস্ট্রাকশন হয়নি আল্টিমেটলি। এখনো কি অবস্থা আছে আমি জানি না, বাট ডিজাইন করেছিলাম। তো তাহলে তোমাকে আসলে এফিশিয়েন্ট ডিজাইন করতে হবে। এমন কোনো কিছু ডিজাইন করা যাবে না যাতে শুধুমাত্র যেটা আসলে দরকার না সেই টাকা ওখানে গচ্ছিত রাখা হলো। তার মানে একটা বিল্ডিং যদি এই সেফ, সার্ভিসেবল, কনস্ট্রাক্টিবল, ডিউরেবল, সাস্টেইনেবল করে অল্প টাকায় যেটা করা সম্ভব সেখানে আমি অবশ্যই বেশি টাকা খরচ করব না। তোমাকে আসলে এই যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে এফিশিয়েন্ট ফর্ম ফাইন্ড করতে হবে এবং সেইভাবে তোমাকে আসলে কনস্ট্রাক্ট করতে হবে যে আমি এখানে তাহলে কি সিম্পলি সাপোর্টেড বিম ব্যবহার করব নাকি কন্টিনিউয়াস বিম ব্যবহার করব। মানে আমি হায়ার স্ট্রাকচার তোমাকে বললাম না। এমন হতে পারে যে আমি এখানে আর্থকুয়েক রেজিস্ট্যান্স এর জন্য কি আমি ব্রেসিং ইউজ করব নাকি শিয়ার ওয়াল ইউজ করব,
নাকি দুইটার কম্বিনেশন ইউজ করব, নাকি আমার জাস্ট মোমেন্ট ফ্রেমই যথেষ্ট? এগুলো আসলে তোমাকে যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে এফিশিয়েন্ট মেথড বা এফিশিয়েন্ট সিস্টেম অ্যাডপ্ট করে তোমাকে ওই ইকোনমি আলটিমেটলি অর্জন করতে হবে। এবং ওই যে এখানে আর্কিটেকচারেরও কিন্তু রোল আছে। ইকোনমিক ওয়েতে সে কনস্ট্রাক্ট করে, মানে ইকোনমিক ম্যাটেরিয়াল সিলেক্ট করে, সাস্টেনেবল ম্যাটেরিয়াল সিলেক্ট করে আলটিমেটলি এটাকে ইকোনমি প্রদান করতে পারবে আর কি। তো এই হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া গুলা, এই ক্রাইটেরিয়া গুলা সেট করে আমরা ডিজাইন করি। তো এখানে সেকেন্ড সেন্টেন্সে যা আসছিল দেখো, আম, সেগুলা সবগুলাই কভার করে ফেললাম। আমার মনে হয় এখানে যে কথাগুলো আছে সেগুলো আমি সবই এক্সপ্লেইন করেছি। এখানে আমি আসলে ডিরেক্টলি রিড করব না, আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে স্ট্রাকচারাল সিস্টেমে। দেখো স্ট্রাকচারাল এলিমেন্টস আসলে কি কি। আমরা দেখো কয়েক ধরনের এলিমেন্ট ব্যবহার করি। এক হচ্ছে টাই রড। স্ট্রাকচারাল মেম্বার সাবজেক্টেড টু এ টেনসাইল ফোর্স আর অফটেন রেফার্ড টু অ্যাজ টাই রডস অর ব্রেসিং স্ট্রাটস। এই যে দেখো এখানে টাই রড দেখানো আছে লেফট সাইডে দেখো। এটা এই যে টাই রড বা বার হিসেবে ব্যবহার করা, বার দুই ধরনেরই হয়। একটা হলো সার্কুলার রড, আর একটা হচ্ছে যে রেক্টেঙ্গুলার বার। তো এটা কি ধরনের ফোর্স নিতে পারে? অনলি টেনশন ফোর্স নিতে পারে। কেবল 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 টাইপের স্ট্রাকচার, কেবল কিন্তু কোনো কম্প্রেশন নিতে পারে না, টেনশন নিতে পারে না, শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট কিছুই নিতে পারে না, টরশন নিতে পারে না বলছি, সরি টেনশন না, শুধুমাত্র কেবল হচ্ছে টেনশন নিতে পারে। Due to the nature of this load, these members are rather slender and are often chosen from rods, bars and angles or channels. এই যে এগুলোর থেকে সাধারণত আমি টাই রড টাইপের মেম্বার সিলেক্ট করি। তো তারপরে আসে হচ্ছে দেখো বিম এলিমেন্ট। বিম গুলো আসলে কি? বিমস আর ইউজুয়ালি স্ট্রেট হরাইজন্টাল মেম্বার্স ইউজড প্রাইমারিলি টু ক্যারি ভার্টিক্যাল লোডস। আমরা আসলে বিম মেম্বার সেগুলা কি বলি, যেগুলাতে কি বলে বেন্ডিং বেন্ডিং টাইপের লোড আসে। তার মানে আমি এরকম ভাবে বলতে পারি যে কোন একটা মেম্বারের যে লঙ্গিটিউডিনাল অ্যাক্সিস, ফর এক্সাম্পল এখানে একটা সিম্পলি সাপোর্টেড বিম দেখানো আছে, সেই বিমের লঙ্গিটিউডিনাল অ্যাক্সিস হচ্ছে এটা, তাই না? তো এই অ্যাক্সিসের পারপেন্ডিকুলার ডিরেকশনে যখন লোড আসে সেটাকে আমরা সাধারণত বিম বলতে পারি। কিন্তু এমনও হতে পারে ধরো একটা এরকম একটা কলাম বা একটা রিটেইনিং ওয়াল, সেটার উপরে আর নিচে সাপোর্ট আছে, ল্যাটারালি লোড আসতেছে, তাহলে এটাও কিন্তু তার মেইন অ্যাক্সিসের পারপেন্ডিকুলার ডিরেকশনে দেখো, লঙ্গিটিউডাল অ্যাক্সিসের পারপেন্ডিকুলার ডিরেকশনে লোড আসলো, তখনও এটা কিন্তু আসলে এই বিম হিসাবেই ডিজাইন করতে হবে। মানে আম, আমরা এটাকে যদিও বা ভার্টিক্যাল মেম্বার আছে সেজন্য কলাম বলতে পারি, কিন্তু ডিজাইনে দেখবা যে এখানে অ্যাক্সিয়াল ফোর্স যদি না থাকে তাহলে এটা বিমের জন্য, বেন্ডিং মোমেন্টের জন্য, শিয়ার ফোর্সের জন্য ডিজাইন করতে হচ্ছে, তাহলে এটাকে আসলে এই বেম হিসাবে ডিজাইন করতে হবে। বাট আমরা হয়তো এটা যেহেতু ভার্টিক্যাল মেম্বার এর জন্য কলাম বলতে পারি, কিন্তু ডিজাইন আসলে কি করব, কিভাবে করব, সেটা নির্ভর করবে হচ্ছে তার ইন্টারনাল ইফেক্ট গুলা কি কি, লোডের কারণে সেটার যে ইন্টারনাল ইফেক্ট সেগুলা কি কি, সে তার উপরে ডিপেন্ড করে আমরা ডিজাইন করব। কখনো কখনো ভার্টিক্যাল মেম্বারকে বিম হিসাবে ডিজাইন করতে হবে, যদিও বা আমরা ভার্টিক্যাল মেম্বারকে কলাম বলছি। আবার কখনো কখনো দেখবা যে হরাইজন্টাল মেম্বার, সেটাতে অ্যাক্সিয়াল লোড থাকলে তাকে হয়তো আমরা কলাম হিসেবেও ডিজাইন করতে হতে পারে। এনিওয়ে, তো এই বিম মেম্বার হচ্ছে আসলে এই, এবং এখানে কয়েক ধরনের বিম আসলে বিম দেখানো হচ্ছে দেখো। সিম্পলি সাপোর্টেড বিম, এটা সিম্পলি সাপোর্টেড বিম আমরা ফিজিক্যালি যদি দেখি, আমরা এই যে সাপোর্ট টাইপ আসলে দেখবো পরের ফিগারে গিয়ে। দেখো লেফট সাইডে যে ফিগারটা ব্যবহার করা হচ্ছে এখানে আসলে হিঞ্জ সাপোর্ট আমরা বলি এটাকে। এই হিঞ্জ সাপোর্টে আসলে শুধুমাত্র হরাইজন্টাল এবং ভার্টিক্যাল রিয়াকশন ডেভেলপ করতে পারে, এটা কোনো ধরনের মোমেন্ট নিতে পারে না। আর এই পাশে যেটা আছে এটা হচ্ছে রোলার, ঠিক আছে, রোলার সাপোর্ট, যেটা আসলে শুধু ভার্টিক্যাল রিয়াকশন দিতে পারে। দেখো হরাইজন্টাল এটা কিন্তু মুভ করতে পারে। তো কোন একটা মুভমেন্টের এগেনস্টে যদি রেস্ট্রেইন আসে তখনই সেখানে রিয়াকশন ডেভেলপ করে। তো এটা হরাইজন্টালি যদি মুভ করতে চায় পারে, তাহলে কোনো ধরনের বাধা নেই বা রেস্ট্রেইন নেই, তাহলে এখানে এখানে সেই ওই ডিরেকশনে কোনো রিয়াকশন ডেভেলপ করবে না। কিন্তু এটাতে ভার্টিক্যালি যদি আপ এন্ড ডাউন করতে চায় পারবে না, রেস্ট্রেইন আছে, তাহলে এখানে ভার্টিক্যাল রিয়াকশন আসবে। অনুরূপভাবে এই বিমটা যদি এরকম ভাবে রোটেট করতে চায় ধরো এখানে, সেটা কিন্তু সম্ভব, লেফট সাপোর্ট সেই রোটেশন কিন্তু রেস্ট্রেইন করতে পারতেছে না। বাট এই যে যে ক্যান্টিলিভার বিমটা দেখো, এটা লেফট সাইডে যে ফিক্সড অবস্থায় আছে, তাহলে এটা দেখো লেফট সাপোর্টে হরাইজন্টালি মুভ করতে দিচ্ছে না, ভার্টিক্যালি মুভ করতে দিচ্ছে না, এবং এটা কিন্তু রোটেট করাতে চাইলে সেটাও করতে দিবে না। তাহলে এখানে তিন ধরনের রিয়াকশনই আসবে, হরাইজন্টাল রিয়াকশন, ভার্টিক্যাল রিয়াকশন, মোমেন্ট রিয়াকশন। এটা একটা ফিক্সড সাপোর্টেড বিম, লেফট সাপোর্টও ফিক্সড,
রাইট সাইডও ফিক্স। তাহলে এখানে শিয়ার ফোর্স অ্যাক্সিয়াল মানে ভার্টিক্যাল রিঅ্যাকশন আসবে, হরাইজন্টাল রিঅ্যাকশন আসবে, মোমেন্ট রিঅ্যাকশনও আসবে, তাই না? অনুরূপভাবে ডান পাশেও হরাইজন্টাল, ভার্টিক্যাল এবং মোমেন্ট ৩ ধরনের রিঅ্যাকশনই আসবে। আর এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস বিম। তোমরা জানো যে একের অধিক স্প্যান থাকলে তাহলে সেক্ষেত্রে আমরা বলি হচ্ছে কন্টিনিউয়াস আরকি। মানে এই সাপোর্টের উপরে এই বিমটা কন্টিনিউ করে গেছে। এইজন্য এটাকে বলা হয় কন্টিনিউয়াস। তো আমরা আসলে একটা সাপোর্ট টাইপ গুলো আরো ডিটেইলস এ দেখবো। আমার মনে হয় নেক্সট ক্লাসে আমাদের সেটা দেখতে হবে। আ এই যে এখানে একটা প্লেট গার্ডার দেখানো আছে দেখো। আমি তোমাদের প্লেট গার্ডার এর যে বিভিন্ন কম্পোনেন্টও একটু আগে হয়তো দেখিয়েছি। ওয়েভ, ফ্লেঞ্জ, তারপরে হচ্ছে আ ওয়েভ, এই ৩ টা প্লেটকে আসলে একসাথে করে এটা ডিজাইন করা হয় এবং এখানে ইন্টারনাল যে ইফেক্ট গুলো আসে দেখো যে শিয়ার ফোর্স মোমেন্ট ডেভেলপ করে। আর পারপেন্ডিকুলার ডিরেকশনে লোড থাকলে সাধারণত আ লংজিটিউডিনাল অ্যাক্সিস এর পারপেন্ডিকুলার ডিরেকশনে লোড থাকলে সাধারণত সেখানে বেন্ডিং অ্যাক্সিয়াল ফোর্স ডেভেলপ করে না আরকি। তাই এখানে দেখানো নাই। এখানে এই যে উদাহরণ দিয়ে দেখানো আছে দেখো এই যে এটা হচ্ছে এই যে প্লেট গার্ডার বলে সরি pre-stressed concrete girder. The pre-stressed concrete girders are simply supported and are used for the highway bridge. এই যে এটা হাইওয়ে ব্রিজের জন্য এটা হচ্ছে সিম্পলি সাপোর্টেড একটা pre-stressed গার্ডার। আর দেখো এই যে পিয়ার যেটা ব্যবহার করা হয়েছে, পায়ার বা পিয়ার যাই বলি, সেই পিয়ারটা দেখো পিয়ারের যে বিম আরকি সেই বিম কিন্তু ট্যাপার্ড বিম। তার মানে সাপোর্টের কাছে ডেপথ বেশি আছে অথচ দেখো ফ্রি এন্ডে গিয়ে ডেপথ কম হয়েছে। মানে ক্যান্টিলিভার টাইপের বিম যখন হয়। তো এখানে আমার সাজেশন হচ্ছে তোমরা সবাই এই টেক্সট গুলা আমি যখন ক্লাস নেই তারপরেই নেক্সট ক্লাসের আগেই পড়ে ফেলবে। এখানে আমি লাইন বাই লাইন পড়লে অনেক সময় লাগবে। অথচ সেগুলো আমি কিন্তু এক্সপ্লেন করে ফেলেছি। পড়লে দেখবা যে এই কথাগুলো ম্যাক্সিমামই চলে আসছে এর মধ্যে। ঠিক আছে? তো এখানে আরো কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে। দেখো একটা স্টিল প্লেট গার্ডার কিভাবে আসলে যে কানেক্ট করা হয়। জাস্ট জেনারেল স্ট্রাকচার টাইপ দেখানোর জন্য এসব দেখিয়েছে আরকি। তোমার মনে করো একটা ব্রিজের স্প্যান হচ্ছে 200 ফিট। একটা এই ধরনের একটা প্লেট গার্ডারের তোমরা 3-1 এ 3rd ইয়ার 1st সেমেস্টারে গিয়ে স্টিল প্লেট গার্ডার ডিজাইন শিখবে। আমি যে তোমাদের আগের সিনিয়র ব্যাচের ওদেরকে পড়াচ্ছি এখনই। সেখানে তোমাদেরকে এরকম ডিজাইন করাবো দেখবা যে একটা প্লেট গার্ডারের স্প্যান হচ্ছে 200 ফিট। 200 ফিট মানে বুঝতে পারতেছো? মানে হিউজ সাইজ কিন্তু। তো এই হিউজ সাইজের প্লেট গার্ডার এবং সেটা যদি স্টিল হয় তাহলে এটাকে আমি হয়তো ৫-৬ টা ভাগে এরকম বা আ আলাদা, আলাদা করে কনস্ট্রাক্ট করে নিয়ে ইন্ডাস্ট্রিতে আমি এই এলিমেন্ট গুলা কাস্ট করে কনস্ট্রাক্ট করে ফেললাম। আর ফিল্ডে গিয়ে জাস্ট এই যে এরকম জয়েন্টিং এর মাধ্যমে আমি আসলে জয়েন্ট করে দিব। তাছাড়া ২০০ ফিট তোমার ইন্ডাস্ট্রিতে কনস্ট্রাক্ট করে কনস্ট্রাকশন সাইটে ট্রান্সফার করা কিন্তু সম্ভব নয়। তাই না? ট্রাকের মাধ্যমে তুমি যদি রাস্তা দিয়ে নিয়ে যেতে চাও, অনেক বেন্ড আছে যেখানে আসলে এত লম্বা অ্যালাও করবে না এবং দেশের আইনও আছে। বাংলাদেশে সম্ভবত মেক্সিমাম আ রোডের যে ট্রাকের যে মেক্সিমাম লেংথ হতে পারে আরকি সেটা সম্ভবত 26 ফিট বা এরকম কিছু আছে বা 35 ফিট। তো আল্টিমেটলি দেখা যাচ্ছে ৩০ ফিটের বেশি লং কোনো কিছু হয়তো তুমি ট্রান্সফার করতে পারবে না। তার স্টিল ডিজাইন আসলে কি করা হয়? রিইনফোর্সড কংক্রিটের মতো নয়। স্টিলে আসলে এলিমেন্ট গুলা ইন্ডাস্ট্রিয়াল শেডে বা ইন্ডাস্ট্রিতে এক কথায় কোয়ালিটি কন্ট্রোল প্রসেস এর মাধ্যমে এটা ওখানে কাস্ট করা হয়। ফিল্ডে গিয়ে জাস্ট তাদেরকে জয়েন্ট করা হয় ওয়েল্ডিং এর মাধ্যমে অথবা বোল্টের মাধ্যমে। আর রিইনফোর্সড কংক্রিট হলে মানে আমাদের এই যে বঙ্গবন্ধু ব্রিজে যেটা করা হয়েছে এটা প্রি-স্টেজ। তার মানে আমাদের কনস্ট্রাকশন সাইটে বা ২ ব্যাংকের উপরে ওখানে প্রি-স্টেজড এলিমেন্ট গুলা কাস্ট করে ওখানে আ জায়গা মতো গিয়ে শুধু হচ্ছে বসানো হয়েছে আরকি। তারপরে প্রি-স্টেজ করা হয়েছে। এগুলো আস্তে, আস্তে পরে শিখবে। বাট স্টিলে যেটা করা হয়, কংক্রিটে যেটা করা হয় মানে কংক্রিট বিল্ডিং যদি হয় মেইনলি আমি বলব, সেখানে আসলে এই যে ১ম এ ফর্ম প্লেস করা হয়, তারপরে রিইনফোর্সমেন্ট প্লেস করে তারপরে কংক্রিট কাস্ট করা হয়। আর স্টিল বিল্ডিং যদি হয় ফর এক্সাম্পল বা ব্রিজ হয় ২ টাতেই আসলে এই বিম, কলাম এই এলিমেন্ট গুলা ইন্ডাস্ট্রিতে ১ম এ পিস বাই পিস মানে কাস্ট করে ফেলা হয়। তারপরে সাইটে গিয়ে জাস্ট শুধু হচ্ছে এই জয়েন্টে জয়েন করা হয় আরকি। বোল্টের মাধ্যমে অথবা ওয়েল্ডিং এর মাধ্যমে। তো এখানে বিভিন্ন টাইপের স্ট্রাকচারের বর্ণনা দেওয়া আছে তোমরা দেখো। তো এলিমেন্ট টাইপ আমরা তাহলে কি, কি শিখলাম? এক হচ্ছে টাই রড যেটা আসলে শুধুমাত্র টেনশন নিতে পারে। সেকেন্ড হচ্ছে বিম যেটা আসলে যে ফ্লেক্সার নেয় আর শিয়ার ফোর্স নেয়। আর তারপরে আসে হচ্ছে কলাম। কলাম কি ধরনের এলিমেন্ট নেয় আসলে দেখো মেম্বারস দ্যাট আর জেনারেলি ভার্টিক্যাল অ্যান্ড রেজিস্ট অ্যাক্সিয়াল কম্প্রেসিভ লোডস আর রেফার্ড টু অ্যাজ কলামস। ঠিক আছে? এই যে দেখো এখানে
কলামের যে লংগিটিউডিনাল অ্যাক্সিস সেই অ্যাক্সিসের দিকে ফোর্স আসতেছে, তাহলে এই ধরনের মেম্বারকে আমরা সাধারণত কলাম বলি। আর বিমের ক্ষেত্রে কি হতো, এইটাতেই যদি মনে করো হরাইজন্টাল এরকম লংগিটিউডিনাল অ্যাক্সিসের পারপেন্ডিকুলার ডিরেকশন লোড আসতো, তার মানে তখন এখানে বেন্ডিং ক্রিয়েট হতো, তো তখন আমরা এটাকে বলতাম হচ্ছে বিম। তো পার্থক্য মেইনলি এটাই আমি বলতে পারি। আমরা এইভাবে বলবো যে কলাম হিসেবে আমরা ডিজাইন যখন করব সব তখন হবে হচ্ছে যে এটার লোডটা যদি প্রাইমারিলি এটা লংজিটিউডাল অ্যাক্সিসে আসে তাহলে সেটাকে আমরা কলাম বলবো, আর মেইন লোডটা যদি লংজিটিউডাল অ্যাক্সিসের পারপেন্ডিকুলার ডিরেকশনে আসে তখন সেটাকে বিম বলবো। আর এরপরের এই যে এই পরের ফিগারটাতে দেখো এখানে বলা হচ্ছে বিম কলাম, তার মানে স্টিলের ক্ষেত্রে এটা এইভাবে বলে। স্টিল বিল্ডিং এর জন্য দেখবা যে একটা কলামে অ্যাক্সিয়াল ফোর্স আছে, আর তোমরা দেখবা যে গ্র্যাভিটি লোডের কারণেও কলামে অ্যাক্সিয়াল ফোর্সের সাথে সাথে বেন্ডিং মোমেন্টও আসবে। তো স্টিল ডিজাইনে এটাকে তখন বিম কলাম এলিমেন্ট বলা হয়, যে এলি- যে এলিমেন্টে আসলে অ্যাক্সিয়াল ফোর্সও আসে প্লাস হচ্ছে বেন্ডিং মোমেন্টও আছে। হ্যাঁ, কেউ কেউ একজন জানতে চেয়েছো ওই যে স্ট্রাকচারাল ডিজাইনে অ্যাস্থেটিক্সটা কি। অ্যাস্থেটিক্স মানে হচ্ছে দেখার সৌন্দর্য আর কি, ঠিক আছে, এটা আর্কিটেক্টের কাজ মেইনলি। তো আর্কিটেক্ট আসলে মূলত যে কাজটা করেন মানে এটা যে স্ট্রাকচার তিনি ডিজাইন করবেন সেটার জন্য দেখতে সুন্দর হয় আর কি, ঠিক আছে। আর্কিটেক্ট শুধু এটাই করেন না, আরো অনেক কিছুই তাকে চিন্তা করতে হয়, এবং তাদেরকে আমরা ছোট করছি না, অবশ্যই তাদের অনেক বড় কন্ট্রিবিউশন আছে কিন্তু। তো অ্যাস্থেটিক্স, আবারও বলছি, অ্যাস্থেটিক্স মানে হচ্ছে তুমি যে স্ট্রাকচারটা ডিজাইন করবে এক কথা সেটার জন্য সৌন্দর্যপূর্ণ হয়, মানে এমন কিছু করবে না যাতে এটা এক্সপোজ হয়ে থাকলে বিশ্রী দেখা যায় আর কি, কুরুচিপূর্ণ হয় এরকম। আহ তাহলে এই যে বিম কলাম এলিমেন্টের কথা আমরা বললাম। আহ একজন হাত উঁচু করেছো, কিছু বলতে চাও? জি স্যার, আমরা বাসা বাড়িতে ওটা কি স্যার? তোমাকে শুনতে পাইনি। স্যার আমরা যেটা স্যার বাসা বাড়িতে বিম ইউজ করি ওটা। তোমাদের কথা শুনতে পাচ্ছি না, হ্যালো পরে স্যার। কথা বলো। এখন সাইলেন্ট যাও। সরি, শুনতে পাচ্ছি না আমি আসলে, আমার মনে হয় নেটওয়ার্ক ভালো হলে তখন হয়তো শুনতে পাবো, ক্লাসের শেষের দিকে কথা বলবো পরে, ঠিক আছে। তো তাহলে আমরা আসলে এলিমেন্ট গুলো একটু শিখে নিলাম, আমরা এরপরে চলে আসবো আহ আসলে টাইপ অফ স্ট্রাকচারে আর কি, ঠিক আছে। তো এটার মানে স্ট্রাকচারাল ফর্ম যেগুলো আমরা একটু পড়ি, দেখো দ্য কম্বিনেশন অফ স্ট্রাকচারাল এলিমেন্টস এন্ড দ্য ম্যাটেরিয়ালস ফ্রম হুইচ দে আর কম্পোজড ইজ রেফার্ড টু অ্যাজ স্ট্রাকচারাল সিস্টেম। তার মানে আমরা যে যে কয় টাইপের এলিমেন্ট দেখলাম, তিন টাইপ মেইনলি, একটা হচ্ছে টেনশন টাই, টাই রড, সেকেন্ড দেখেছি হচ্ছে বিম, আর তারপরে দেখলাম হচ্ছে কলাম। তো এই এলিমেন্ট গুলাকে আমরা আসলে যদি কম্পাউন্ড বা কম্পোজ করি এক কথায় কোনো একটা স্ট্রাকচারাল ফর্মে, তাহলে সেটাকে আমরা আহ, কি বলেছি, স্ট্রাকচারাল সিস্টেম। আমি আবারও পড়ছি, দেখো, কম্বিনেশন অফ স্ট্রাকচারাল এলিমেন্টস এন্ড দ্য ম্যাটেরিয়ালস ফ্রম হুইচ দে আর কম্পোজড ইজ রেফার্ড টু অ্যাজ স্ট্রাকচারাল সিস্টেম। আমি ধরো একটা কলাম, মানে দুইটা কলাম আর একটা বিম মিলিয়ে একটা ফ্রেম তৈরি করে ফেলতে পারি এরকম। আমি জাস্ট একটা রুমে যদি একটা এলিমেন্ট এভাবে সাজাই, তার মানে আমার চারটা কলাম আছে, চারটা বিম আছে, একটা স্ল্যাব আছে। তো এভাবে আমি একাধিক এলিমেন্ট যখনই যুক্ত করতেছি তখন সেটা হয়ে যাচ্ছে আমার হচ্ছে একটা স্ট্রাকচারাল সিস্টেম। Each system is constructed of one or more of four basic types of structures. তার স্ট্রাকচারের বেসিক ফর্ম কয়টা আসলে দেখবা চারটা, আমরা সেই চারটাই এখন আলোচনায় আনবো। ranked in order of complexity of their force analysis they are as follows। তার মানে প্রথম যেটা আছে সেটার অ্যানালাইসিস খুব সহজ, এবং 4 নম্বরে যেটা আছে সেটার অ্যানালাইসিস সবচেয়ে কমপ্লেক্স আর কি। স্ট্রাকচারাল ফোর বেসিক টাইপের স্ট্রাকচার, যে বেসিক টাইপ আর কি, এবং এইগুলা মিলিয়ে তুমি আরো আসলে কম্পাউন্ড স্ট্রাকচার তৈরি করতে পারো। যেমন কম্পাউন্ড ট্রাস আছে, বেসিক ট্রাস আর হচ্ছে কম্পাউন্ড ট্রাস, দুইটা কিন্তু আলাদা, তার মানে ওই কম্পাউন্ড ট্রাসে আসলে দুই ধরনের ট্রাসের হয়তো কম্বিনেশন থাকবে এরকম। তো ট্রাস হচ্ছে ফার্স্ট টাইপের স্ট্রাকচারাল ফর্ম যেটার অ্যানালাইসিস খুবই সহজ, এবং এখানে তোমরা জানো যে ট্রাস হচ্ছে 2D ট্রাস হতে পারে যেটাকে আমরা প্লেনার ট্রাস বলি, আবার 3D ট্রাসও হতে পারে যেটাকে আমরা স্পেস ট্রাস বলি। তো এইগুলোর অ্যানালাইসিস তোমরা থার্ড ইয়ারে গিয়ে শিখবে। আমরা এখন জাস্ট ট্রাস ফর্মটা দেখে যাই, এবং আম,
ট্রাসের যে মেম্বার গুলা থাকে সেগুলাতে আইদার কম্প্রেশন আছে অথবা টেনশন আসে। তো এটা হচ্ছে ওয়ান মেম্বার ফোর্স আর কি। তার মানে এখানে ওটার লঙ্গিচুডানাল অ্যাক্সিস বরাবরই ফোর্স আসবে এবং এই যে দেখো এরকম কলাম মেম্বার হবে আর কি। হয় আইদার কলাম মেম্বার হবে অথবা এই যে টাই রড টাইপের মেম্বার হবে। তার মানে আইদার টেনশন থাকবে, না হলে শুধুমাত্র কম্প্রেশন থাকবে। ঠিক আছে, আচ্ছা গেল। এরপরে আসো হচ্ছে ট্রাসের পরে, এই যে দেখো ট্রাসের এখানে এক্সাম্পল দেখানো আছে। আমি এত ডিটেইলস পড়বো না। সেকেন্ড টাইপের বেসিক স্ট্রাকচার হচ্ছে ক্যাবলস এন্ড আর্চেস। তো কেবলসে আসলে আমি এখানেও ডিটেইলস এত পড়বো না। এই যে দেখো কেবলস, এটা হচ্ছে এই যে কেবল সাপোর্ট দেয়ার লোডস ইন টেনশন, এটাকে বলা হয় হচ্ছে আম, কি বলে সাসপেনশন ব্রিজ নাকি কেবল কেবল স্টেট ব্রিজ বলে, এটাকে বলা হচ্ছে কেবল স্টেট ব্রিজ। ঠিক আছে, এই ধরনের ব্রিজ এই যে লং স্প্যানের জন্য এখন ব্যবহৃত হয়। তারপরে সাসপেনশন ব্রিজ আছে। সাসপেনশন ব্রিজের ফর্মটা এখানে আমি এইভাবে দেখাতে পারি। গোল্ডেন গেট ব্রিজ যেটা, মানে এটার স্প্যানও অনেক হাই, এই যে এরকম ভাবে আছে। ঠিক আছে, গোল্ডেন গেট ব্রিজ, এবং তোমার ডেকটা হচ্ছে এটাই, এটার উপর দিয়ে যে তোমার এখানে কার টার সবকিছু চলাচল করে। এটা একটা এই যে এই রকমের দুইটা কলাম, আর এখান থেকে আসলে যে স্ট্রিঙ্গার বা কেবলের মাধ্যমে আসলে এই ডেকটা কানেক্ট করা হয়, তাহলে এটাকে তখন আমরা বলি হচ্ছে সাসপেনশন ব্রিজ। এগুলাকে সাসপেন্ডার বলা হয়। তো এটা এই যে এটা আসলে কেবল, মেইনলি কেবল সাইড কেবল সাপোর্ট স্ট্রাকচার, এবং কেবল অনলি নিতে পারে লোড কিন্তু ইন টেনশন। এই যে এখানেও যে কেবল গুলা, এই যে হোয়াইট যেগুলো দেখছে এগুলো সব হচ্ছে কেবল উপরের ফিগারে। তো এই কেবল গুলা শুধুমাত্র টেনশন নিতে পারে, কেবল কিন্তু কোনো কম্প্রেশন নিতে পারে না। আর আর্স যেটা আমরা ডান পাশের ফিগারে দেখছি সেগুলা নিতে পারে শুধুমাত্র কম্প্রেশন। এই যে দেখো এই আর্স টাইপের স্ট্রাকচারে এখানে আমরা শুধুমাত্র কম্প্রেশন নিতে পারে। তো আর্স কোথায় কোথায় ব্যবহৃত হয়? লং স্প্যান ব্রিজের জন্য আমরা আর্স ব্যবহার করি, কেবল সাপোর্টের স্ট্রাকচারেও এটা ব্যবহার করি, এবং ট্রাসও আসলে মেইনলি ব্যবহার করা হয় ব্রিজের জন্যই। কিন্তু ট্রাস আমরা বিল্ডিং এর জন্য, বিশেষ করে রুফে এবং ইন্ডাস্ট্রিয়াল শেডে হয়তো অনেক হাই রুফ প্রয়োজন হলে তখন আমরা ট্রাস ব্যবহার করে থাকি, তবে এদের মেইন ব্যবহার হচ্ছে ব্রিজেই। ঠিক আছে, এরপরেও দেখো এই যে আর্চের অনেক টাইপ আছে, ইত্যাদি ইত্যাদি, এখানে কিছু কথাও বলা আছে, সেগুলা তোমাদের পড়ার জন্য আমি রেখে দিলাম। তার মানে নেক্সট ক্লাস আসার আগে এগুলা পড়ে আসবে। তাহলে আমরা প্রথম দুই টাইপের স্ট্রাকচার পড়লাম, একটা হচ্ছে ট্রাস, সেকেন্ড হচ্ছে কেবলস এন্ড আর্চেস, থার্ড আসছে আমরা ফ্রেমস। তো বিল্ডিং যেগুলা সেগুলাতে সাধারণত আমরা এই ফ্রেম ব্যবহার করি, আর ব্যবহার করি হচ্ছে সারফেস স্ট্রাকচার। তো তাহলে আমার মেইন এই চারটা এলিমেন্ট দেখো, একটা হলো ট্রাস গেল, তারপরে আসছে কেবল এন্ড আর্চেস, তারপরে আসলো হচ্ছে বিল্ডিং, মানে ফ্রেম আর কি, ফ্রেম বলবো, বিল্ডিং হতেও পারে। এটা দেখো এই যে একটা ক্রেনের জন্য যে ফ্রেম ব্যবহার করেছি সেটাও কিন্তু একটা মোমেন্ট ফ্রেম। তো আমরা ফ্রেম ফ্রেম হচ্ছে থার্ড ক্যাটাগরিতে পড়ে, মানে কমপ্লেক্সিটির দিক দিয়ে। আর তারপরে হচ্ছে সারফেস স্ট্রাকচার, তার মানে যে স্ল্যাব টাইপের ম্যাটেরিয়াল। এখানে একটা ভেরি ইম্পর্ট্যান্ট আলোচনা আসবে যেটার অ্যান্সার খুব কম লোকেই দিতে পারে, ডিজাইন করে যাচ্ছে বাট এটার অ্যান্সার আসলে জানে না। তো এই সেকেন্ড প্যারাতে আসবে দেখবা। তো আমরা ফ্রেমটা একটু পড়ি। ফ্রেমস আর অফটেন ইউজড ইন বিল্ডিংস and are composed of beams and columns that are either pin connected or fixed connected. ফিগার 1.7, দেখো যে ফিগার 1.7 কোনটা, সেটাতে ফিগার 1.7, যেমন এই যে দেখো ফুটিং এর সাথে এই কলামের যে কানেকশন সেটা ডান পাশে হচ্ছে পিনড, অথচ লেফট সাইডে যেটা সেটা হচ্ছে রিজিড কানেকশন। তো এটাও রিজিড কানেকশন, অথচ ডান পাশের এই যে বিম কলাম কানেকশন সেটা হচ্ছে পিন কানেকশন। এগুলা কিভাবে করা হয় আমি আবারও বলছি, নেক্সট ক্লাসে হয়তো আমরা এগুলা এই যে কানেকশনের ডিটেইলিংটাও দেখে ফেলবো আমরা, যে অ্যাকচুয়ালি কিভাবে এগুলা করা যায়, বা আমি কখন এটাকে রিজিড বলবো আর কখন এটাকে পিন বলবো। ঠিক আছে, কোন একটা জয়েন্ট কে, কোন একটা সাপোর্ট কে কখন রোলার বলবো, কখন হিঞ্জ বলবো, কখন ফিক্স সাপোর্ট বলবো। যেমন এখানে এই যে সাপোর্ট যেটা ফাউন্ডেশনে, এখানে এই পিন, এটা কি পিন ধরবো নাকি এটা ফিক্সড হবে, এটা ডিপেন্ড করবে আমি কিভাবে এটাকে ডিটেইল করছি। এর ডিটেইল আমরা নেক্সট ক্লাসে শিখবো। এরপরে আসো, দ্য লোডিং লাইক ট্রাসেস ফ্রেমস এক্সটেন্ড ইন 2 or 3 ডাইমেনশনস। ফ্রেম 2D হতে পারে, 3D হতে পারে, প্রাইমারিলি 3D হবে। The loading on a frame causes bending of its members, and if it has rigid joint connections,
this structure is generally indeterminate from a standpoint of analysis. তোমাদের ইনডিটারমিনেট আর ডিটারমিনেট সম্পর্কে অলরেডি আইডিয়া আছে, আমরা নেক্সট ক্লাসেই ওগুলোও দেখবা বা তারপরের ক্লাসে। স্ট্রাকচারাল ডিটারমিনেসি, কোন একটা স্ট্রাকচারাল ইনডিটারমিনেট হলে সে তার ডিগ্রি অফ ইনডিটারমিনেসি কত। তো ডিটারমিনেট মানে হচ্ছে কোন একটা মেম্বার, কোন একটা স্ট্রাকচারকে যদি তার রিয়াকশন কি বলে, তাকে যদি আমরা ইকুইলিব্রিয়ামের ইকুয়েশন দিয়ে অ্যানালাইসিস করতে পারি, এক কথা তার অ্যানালাইসিসের জন্য যদি ইকুইলিব্রিয়ামের যে ইকুয়েশন গুলো আছে, সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু 0, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0, সামেশন অফ মোমেন্ট ইকুয়াল টু 0, এই ইকুইলিব্রিয়ামের ইকুয়েশন গুলা ইউজ করে যদি কোন একটা স্ট্রাকচারের অ্যানালাইসিস ক্যারি আউট করা সম্ভব, তাহলে সেটাকে আমরা ডিটারমিনেট বলি। আর যদি ইকুইলিব্রিয়াম ইকুয়েশন দিয়ে সবগুলা অ্যানালাইসিস করা সম্ভব না হয়, তখন ইনডিটারমিনেট স্ট্রাকচার বলা হয়। ঠিক আছে, তো আমরা সেগুলো নেক্সট ক্লাসে শিখবো। The strength of such a frame is derived from the moment interactions between the beams and the columns at the rigid joints. তাহলে দেখো, আমি আসলে এই পিন কানেকশন করতেছি নাকি রিজিড কানেকশন করতেছি, তার উপরে ডিপেন্ড করে আমার এই ফ্রেমের পারফরম্যান্স গুলো আসবে। তোমরা স্ট্রাকচার অ্যানালাইসিসে আরো ভালোভাবে শিখবে এসব বিষয়। এরপরে 4 নম্বর টাইপের স্ট্রাকচার হচ্ছে সারফেস স্ট্রাকচার, মানে বেসিক টাইপের যে স্ট্রাকচার সেটা হচ্ছে সারফেস স্ট্রাকচার। দেখো, এ সারফেস স্ট্রাকচার ইজ মেড ফ্রম এ ম্যাটেরিয়াল হ্যাভিং এ ভেরি স্মল থিকনেস কম্পেয়ার্ড টু ইটস আদার ডাইমেনশনস। তাহলে খেয়াল করো, এটাকে আমরা কখনো কখনো প্লেট টাইপের ম্যাটেরিয়ালও বলি। তার মানে স্ল্যাব হ্যাঁ, যেটা ফর এক্সাম্পল, এটা হচ্ছে প্লেট প্লেট ম্যাটেরিয়াল। कैसा तो ठीक पड़ते बेटा। ও তিনটা হচ্ছে বিশেষের মধ্যে তোমাকে আমি আবারও এটা পড়ছি। এ সারফেস স্ট্রাকচার ইজ মেড ফ্রম এ ম্যাটেরিয়াল হ্যাভিং এ ভেরি স্মল থিকনেস কম্পেয়ার্ড টু ইটস আদার ডাইমেনশনস। তার মানে স্ল্যাব যেটা আর কি, দেখো এটার লেন্থ আর উইডথের তুলনায় এটা থিকনেস কম। তার মানে এটা কোন একটা স্ট্রাকচারের 3 ডাইমেনশন, তার দুইটা ডাইমেনশনের তুলনায় থার্ড ডাইমেনশনটা অনেক ছোট, সেই টাইপের ম্যাটেরিয়াল হলে তাকে আমরা সারফেস স্ট্রাকচার বলি, যাকে আমরা প্লেট বলি অনেক সময়। ফোল্ডেড প্লেট, যদি মনে করো যে কি বলে, ফোল্ডেড প্লেট টাইপের, কোথাও কোথাও কোনো কোনো রেল স্টেশনে দেখবা যে স্ল্যাব গুলা ফ্ল্যাট হরাইজন্টাল না, বরং এটা হচ্ছে ইনক্লাইন্ড স্ল্যাব। এরকম আমরা ফোল্ডেড প্লেট বলে থাকি কোথাও কোথাও। কখনো কখনো এটা ডোম টাইপের হবে দেখবা, তার মানে এটা হচ্ছে ফ্ল্যাট না, কিন্তু এটা হচ্ছে একটা ডোম, মানে একটা স্ফিয়ার বা শেলের একটা পার্ট আর কি, এরকম হবে। তো মধ্যে মানে ওভারঅল আমরা এভাবে বলতে পারি যে এটার যে 3 ডাইমেনশন, সেই আহ, তিনটা ডাইমেনশনের দুইটা ডাইমেনশনের তুলনায় থার্ড ডাইমেনশন যদি খুবই কম হয়, বিশেষ করে যে থিকনেসটা যদি খুব কম হয়, তখন এটাকে আমরা সারফেস স্ট্রাকচার বা প্লেট টাইপের ম্যাটেরিয়াল বলি। বেস্ট এক্সাম্পল হচ্ছে স্ল্যাব। Sometimes this material is very flexible and can take the form of a tent or air inflated structure. In both cases, the material acts like a membrane that is subjected to pure tension. তোমরা অনেকেই ইটাপস স্টার্ট করতে যখন ওই যে ডিজাইন করবে, বিল্ডিং ডিজাইন শিখবে হয়তো সামনে, তখন দুই টাইপের স্ল্যাবের ম্যাটেরিয়াল টাইপ বা এলিমেন্ট টাইপ ডিজাইন, মানে ডিফাইনের ক্ষেত্রে, এলিমেন্ট টাইপ ডেফিনিশনের ক্ষেত্রে অপশন আসবে, এটা কি মেমব্রেন নাকি এটা শেল। দেখবা এখানে এটা চাইবে। তো স্ল্যাব ডিজাইনে আমরা আসলে কি এটাকে মেমব্রেন ইউজ করব বিল্ডিং এর জন্য, সরি এটা লিখতে দিচ্ছে না, এই যে শেল হচ্ছে পরের প্যারাতে, এখানে দেখো এই যে আমার কারসর যেখানে শেল, আমরা ডেফিনিশনে আসবো। তো আমরা এখানে শিখে যাব যে আসলে ডেফিনিশন মানে কোনটা আমার বিল্ডিং এ ব্যবহার করা উচিত। তাহলে প্রথমটা আমি কি পড়লাম দেখো, sometimes this material is very flexible and can take the form of a tent or air inflated structure. আমি জানি না তোমরা টেন্ট দেখেছো কিনা, টেন্ট গুলাতে আসলে এই যে সারফেস ম্যাটেরিয়াল যেটা থাকে সেটা টেনশনে থাকে, ঠিক আছে, অথবা এয়ার ইনফ্লেটেড। মনে করো ওই যে বাচ্চারা খেলা করে যে জাম্প, কি বলে বাম্পি কি যেন বলে, মানে ওটার ভিতরে প্লাস্টিকের একটা ম্যাটেরিয়াল, তার মধ্যে এয়ার ইনফ্লেট করা হয়, এয়ার পাফ করা হয়, এবং এর উপরে যে কুশন প্রোভাইড করার জন্য এটা করে, যাতে করে বাচ্চারা লাফালেও এটা যে বাউন্সিং ইফেক্টটা দেয় আর কি। তো এয়ার ইনফ্লেটেড স্ট্রাকচার, তার মানে ভিতরে যে
এয়ার আছে এক কথায়, তার যে ইন্টারনাল প্রেসার আছে তার কারণে কিন্তু এই ম্যাটেরিয়ালের সারফেসে আসলে টেনশন ডেভেলপ করতেছে। তাহলে এগুলা কিন্তু আবার ফ্লেক্সিবলও দেখো। তো যদি ফ্লেক্সিবল হয় এবং সেটা যদি টেনশনে থাকে সাধারণত, তখন এটাকে আমরা বলবো হচ্ছে মেমব্রেন। তুমি যদি এমন কোনো প্লেট টাইপের ম্যাটেরিয়াল সারফেস স্ট্রাকচার ডিজাইন করো যেটা আসলে ওইরকম থাকবে, তখন সেটাকে আমরা ধরবো হচ্ছে মেমব্রেন, ঠিক আছে? কিন্তু পরেরটা পড়ি, সারফেস স্ট্রাকচারস মে অলসো বি মেড অফ রিজিড ম্যাটেরিয়াল। দেখো আগেরটা ছিল হচ্ছে ভেরি ফ্লেক্সিবল এবং সেটা নিতে পারছে অনলি ইন টেনসাইল ফোর্স, পিওর টেনশন। দেখো পার্থক্যগুলো দেখো, তাহলে মেমব্রেন থাকে পিওর টেনশনে এবং এটা হয় ভেরি ফ্লেক্সিবল ম্যাটেরিয়াল। অথচ শেল যেটা হবে আর কি, সেইটা হবে দেখো রিজিড ম্যাটেরিয়াল। তাহলে আমি একটু পড়ে যাই। সারফেস স্ট্রাকচারস মে অলসো বি মেড অফ রিজিড ম্যাটেরিয়াল সাচ অ্যাজ রিইনফোর্সড কংক্রিট। As such, they may be shaped as folded plates, cylinders, or hyperbolic paraboloids and are referred to as thin plates or shell. তাহলে আমরা বিল্ডিং এ আমাদের রিইনফোর্সড কংক্রিট বিল্ডিং যদি হয়, সেখানে আসলে কংক্রিট আমরা ব্যবহার করলে এটা সাধারণত কি হবে, শেল হবে নাকি মেমব্রেন হবে? সবাই তোমাকে যখন শেখাবে আসলে বলে এটা শেল ব্যবহার করতে হয়, কেন কেউ জানে না, এরকম হবে আর কি, বাট আমরা জেনে গেলাম, ঠিক আছে? These structures act like cables or arches since they support loads primarily in tension or compression with very little bending. In spite of this, plate or shell structures are generally very difficult to analyze and due to the three-dimensional geometry of due to the three-dimensional geometry of their surface. Such an analysis is beyond the scope of this text. ইত্যাদি ইত্যাদি। তো প্লেট টাইপের স্ল্যাব ডিজাইনে গিয়ে আমরা আসলে দেখবো যে এটা যদি তুমি এক্সাক্ট অ্যানালাইসিস চাও, সেগুলো আসলে সম্ভব না। মানে সম্ভব সম্ভব, বাট দ্যাটস ভেরি কমপ্লেক্স। আমরা ডিজাইনে দেখবো যে টুটুতে রিইনফোর্সড কংক্রিট যখন পড়বা তখন দেখবা সেখানে স্ল্যাব ডিজাইন আছে। তো সেখানে এম্পিরিক্যাল কিছু ফর্মুলা বা কোএফিসিয়েন্ট ডেভেলপ করা, যেগুলো আমরা ব্যবহার করে খুব সহজেই স্ল্যাব ডিজাইন ক্যারি আউট করি। কিন্তু এটা যদি অ্যাকচুয়াল ডিজাইন যাও, ইটস ভেরি কমপ্লেক্স, সেটাই এখানে বলা হচ্ছে আর কি, ঠিক আছে? তো তাহলে আমরা বেসিক স্ট্রাকচারাল ফর্ম গুলো শিখে গেলাম। আমাদের পরের ক্যালকুলেশন হচ্ছে লোড। তো আমরা সেখানে আজকে আর যেতে পারছি না, আমার টার্গেট ছিল লোডটাও আজকে শেষ করা, কিন্তু সেটাও হলো না। আমরা নেক্সট ক্লাসে এখান থেকে আবার কন্টিনিউ করব। এখন কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। জি স্যার। জি স্যার। হ্যাঁ, একজন করে বলো। অ্যাক্সিয়াল ফোর্সটা সম্বন্ধে যদি বলতেন। অ্যাক্সিয়াল ফোর্স সম্পর্কে যদি বলতাম, এই যে এখানে কলাম মেম্বার যেটা দেখিয়েছি, সেটাতেই কলামের যে কোন একটা মেম্বারের যে লংগিচুডিনাল অ্যাক্সিস, লংগিচুডিনাল মানে কি লেন্থ ডিরেকশনে যে অ্যাক্সিস, এই যে এই কলামটা যদি বলি, আমার মনে কর একটা রিইনফোর্সড কংক্রিট কলামে আমি এখানে ড্র করে দেখাই। একটা রিইনফোর্সড কংক্রিট কলাম নিচ্ছি, ধরো একটা রিইনফোর্সড কংক্রিট কলাম, এটার ক্রস সেকশনও আমি দেখাচ্ছি এভাবে, ঠিক আছে? তো এখানে এটার লং লেন্থ হচ্ছে এটা, তাই না? তাহলে লংগিচুডিনাল অ্যাক্সিস হচ্ছে এই ডিরেকশন, লংগিচুডিনাল অ্যাক্সিস বলি আমরা, লংগিচুডিনাল অ্যাক্সিস। তো সেই লংগিচুডিনাল অ্যাক্সিসের ডিরেকশনে যদি ফোর্স আসে পি, এই যে কলামে যেটা হয় কম্প্রেসিভ ফোর্স, সেটা কি তার লংগিচুডিনাল অ্যাক্সিসের ডিরেকশনে আসে না? তখন এই ফোর্সটাকে আমরা কি বলবো? অ্যাক্সিয়াল ফোর্স। স্যার বুঝতে পারছি। এবং এই যে কলামের যে ফোর্স আসতেছে, মনে করো বিমের মাধ্যমে আলটিমেটলি কলামে এটা ট্রান্সফার হচ্ছে এবং নিচের যে ফুটিং আছে সেখান থেকে সাপোর্ট আসতেছে, তাহলে আলটিমেটলি এটা কিসে থাকতেছে? কম্প্রেসিভে। আর ট্রাসে যখন হবে তখন দেখবা যে কোন একটা মেম্বার ট্রাসের আইদার কম্প্রেশনে আছে অথবা টেনশনে আছে। সো সেগুলো আসলে অ্যাক্সিয়াল ফোর্স। তো অ্যাক্সিয়াল ফোর্স কম্প্রেশনও হতে পারে, টেনশনও হতে পারে। ওকে? জি স্যার। হ্যাঁ, আর স্যার আরেকটা হচ্ছে, বলো। স্যার আমরা সাধারণত জানি কলাম কম্প্রেসিভ ফোর্স নেই, তো সেক্ষেত্রে কলামে তো টাই রড ইউজ করা হয়। তো সেক্ষেত্রে বলছিলেন যে টাই রড টেনশন ফোর্স নিতে পারে, তো যেখানে কম্প্রেসিভ ফোর্স আসতেছে সেখানে টেনশন ফোর্স নেওয়ার জন্য টাই রড ইউজ করা হচ্ছে, এটা বুঝিনি স্যার। না না না, এটা তো করা হচ্ছে না, তুমি ভুল বুঝেছো। মানে এটা হবে সাধারণত হচ্ছে ট্রাসে, ট্রাস ডিজাইনে দেখবা যে কোন ডেড লোডের জন্য হয়তো আমি একটা বেসিক ট্রাস এখানে দেখাই।
হ্যাঁ, একটা বেসিক ট্রাস আমি এখানে দেখাচ্ছি। তো এই ট্রাসে ধরো ২ টা সিম্পল সাপোর্ট আছে। মানে একটা হিঞ্জ, একটা রোলার এরকম। এখন হয়তো ডেড লোডের কারণে এখানে যে ডেড লোড গুলো আছে সেই লোডের কারণে ধরো ফর এক্সাম্পল এটাতে আসবে কি কম্প্রেশন। টপ কর্ডে কম্প্রেশনে আসে সাধারণত ভার্টিক্যাল লোডের জন্য। কিন্তু উইন্ড ফোর্স যখন আসবে, ধর এটা রুফ ট্রাস যদি হয়, উইন্ড ফোর্স আসলে তখন এটাতে টেনশন চলে আসতে পারে। তার মানে একই মেম্বার দেখো, কখনো কখনো যখন উইন্ড নাই তখন এটাতে কম্প্রেশন, অথচ যখন উইন্ড আছে তখন সেটা টেনশন। তার মানে আমি তো বলেছি যে আমার স্ট্রাকচারকে ওই লাইফ যদি 50 ইয়ার্স হয়, 50 ইয়ার্সে যত ধরনের লোড আসবে সবগুলোকে ক্যারি করতে হবে। তার মানে আমার এই মেম্বারকে এই টেনশনের জন্য ডিজাইন করতে হবে, আবার আমার এই মেম্বারকে কম্প্রেশনের জন্য ডিজাইন করতে হবে। আমরা লোড কম্বিনেশনও শিখবো দেখবা। তো তাহলে এই জি মেম্বারকে স্যার। আমি এমন ভাবে ডিজাইন করব যাতে করে এটা কম্প্রেশনে যে ফোর্স আসছে সেটাও ক্যারি করতে পারে, টেনশনে যখন যত ফোর্স আসছে সেটাও ক্যারি করতে পারে। তো আমি তো তোমাকে বেসিক্যালি ওই যে টাই রড বলেছি, বেসিক এলিমেন্ট যেগুলো আসলে শুধুমাত্র টেনশন নাই, কম্প্রেশন নিতে পারে না, যেমন কেবল। ঠিক আছে, ওটা কিন্তু কম্প্রেশন নিতে পারবে না, শুধুমাত্র টেনশন নিবে। তো এখানে আসলে তুমি কেবল টাইপের ম্যাটেরিয়াল এই যে টেনশন নেওয়ার জন্য ব্যবহার করতে পারবে না, এমন ম্যাটেরিয়াল ব্যবহার করতে হবে বা এলিমেন্ট এমনটা ব্যবহার করতে হবে যেটা কম্প্রেশন নিতে পারবে, টেনশন নিতে পারবে। তার মানে এখানে বেসিক্যালি কি আসবে, কলাম মেম্বার টাইপের আসবে কিছু, যেটা আবার ওই যে টেনশন ফোর্স যখন করব তখন টাই রডের মতো বিহেভ করবে, মানে ডিজাইনে আসলে। তো এখানে আসলে ডাবল অ্যাঙ্গেল, তারপরে হচ্ছে ডাবল অ্যাঙ্গেল টাইপের বেশি ম্যাটেরিয়াল ব্যবহার করা হয় বা সিঙ্গেল অ্যাঙ্গেল আর কি। ঠিক আছে, এবং সেটা আসলে ওই যে কম্প্রেশনও নিতে পারবে, টেনশনও নিতে পারবে। কিন্তু টেনশন নিতে পারে অনলি যেটা মানে এক, যদি কম্প্রেশন আসে এটা হচ্ছে বাকল হয়ে যাবে, বা কম্প্রেশন নিতেই পারে না। যেমন বেস্ট এক্সাম্পল দিলাম হচ্ছে কেবল। কেবল তো টেনশন ছাড়া কম্প্রেশন, শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট কিচ্ছু নিতে পারে না। তো আশা করি তোমার অ্যান্সার পেয়েছো। পরের কোশ্চেন। স্যার স্যার সেমি কন্টিনিউয়াস বিম সম্পর্কে যদি একটু বলতেন। সেমি কন্টিনিউয়াস বলতে আমরা তোমরা ওই যে ডিপ্লোমাতে যেটা পড়ানো হয়, এই যে এটাকে সাধারণত যদি দুইটা স্প্যান থাকে তাহলে বলে সেমি কন্টিনিউয়াস, আর যদি দুইটার বেশি থাকে তখন বলে ফুললি কন্টিনিউয়াস, তাই না? আমার যতদূর ধারণা মনে পড়ে আমরা সেভাবে শিখে আসছি। জি স্যার, বাট এরকম। আমরা ইঞ্জিনিয়ারিং এ ওই টার্ম ব্যবহার করি না আসলে বেসিক্যালি, যে এটা সেমি কন্টিনিউয়াস নাকি। আমরা আসলে ডিফাইন করি যে কয়টা স্প্যান আছে। এখানে যদি এটা কন্টিনিউয়াস আরো হতে পারে, এপাশে আরো মনে করো স্প্যান চলে আসতে পারে, ৫টা ৭টা করে আসতে পারে, নো প্রবলেম। আমরা সেভাবে আসলে ডিজাইন করব। আমাদের বিল্ডিং এ তো তাই হয়, ৫টা ৭টা করে বে থাকে। ভাই স্যার, ইঞ্জিনিয়ারিং এ সেমি কন্টিনিউয়াস বলতে মানে এরকম কোনো ইউজ করা হয় না, সব গ্রাজুয়েট লেভেলে কন্টিনিউয়াস আমি, হিসাব করা হয়। হ্যাঁ, গ্রাজুয়েট লেভেলে আমি ওই শব্দ শুনি নাই, ওই ডিপ্লোমাতেই শুধু সেমি কন্টিনিউয়াস শুনেছি। হ্যাঁ, তারপরের কোশ্চেন। স্যার প্রশ্ন হলো স্যার, আমরা যেগুলো বাসা বাড়িতে স্যার ইউজ করি স্যার, জেনারেলি যে বিম গুলো ইউজ করি ওটা কি আসলে স্যার ফিক্সড বিম না সিম্পলি সাপোর্টেড বিম? হ্যাঁ, এগুলার ডিজাইন ডিটেইল বলতে হবে, বাট আমি একটু বলি। আমরা যেহেতু আমার বিশ্বাস তুমি কংক্রিট বিল্ডিং এর কথাই বলছো, তাই না? স্টিল বিল্ডিং না। জি স্যার, জি স্যার। হ্যাঁ, তো কংক্রিট বিল্ডিং যদি হয়, আমার মনে হয় নিচের ফিগারেও একটু দেখানো আছে, আমরা এটার থেকেই দেখাই। আমি আরো ড্র করে দেখাবো। যদি কংক্রিটের হয় দেখো, কোথায় এটা, এই যে দেখো একটা কংক্রিট স্ট্রাকচার দেখানো আছে। তুমি এটা এটা দেখতে পাচ্ছ এখন আমার স্ক্রিন? জি স্যার। হ্যাঁ, তো এখানে কি লেখা আছে দেখো, ডান পাশেরটা টিপিক্যাল ফিক্স সাপোর্টেড কানেকশন কংক্রিট, আর বাম পাশেরটা কি লেখা আছে, টিপিক্যাল রোলার সাপোর্টেড কানেকশন কংক্রিট। বাট আমি আসলে বলবো যে রিয়েলিটিতে তোমরা ব্রিজ ডিজাইনে হয়তো দেখবে যে ব্রিজের যে গার্ডার গুলা সেগুলো সাধারণত যেরকম কিছু বিয়ারিং প্যাড দিয়ে এখানে আসলে বসিয়ে দেওয়া হয়, বা স্টিলের মাধ্যমে এই রোলার টাইপের সাপোর্ট করা হয়। আর বিল্ডিং এ আমরা সাধারণত এরকম কিন্তু কখনোই করি না। আমরা বিল্ডিং এ কি করি, কলাম আর বিম একসাথে কাস্ট করি না, একসাথে কাস্ট করি। এখন ডিপেন্ড করতেছে এটা ফিক্সড হবে নাকি সিম্পলি সাপোর্টেড হবে, ডিপেন্ড করতেছে তুমি রিইনফোর্সমেন্ট কিভাবে আসলে ডিটেইল করেছো। দেখো, এমন যদি হয় যে বিমের রিইনফোর্সমেন্ট জাস্ট, আমি এখানে আরেকটা একে দেখাই। ওয়ান স্টোরি একটা বিল্ডিং এর কথা বললাম, ধরো এটা হচ্ছে তোমার কলাম, আর এটা হচ্ছে উপরেরটা হচ্ছে বিম। তো আমি এমন ভাবে করতে পারি যে আমার কলামের রিইনফোর্সমেন্ট এই বিমের মধ্যে ইনক্লুড করব না, আবার বিমের রিইনফোর্সমেন্টও ওই কলামের মধ্যে আসবে না। তার মানে বিম জাস্ট কলামের উপরে শুধু রেস্ট করতেছে বলতে পারি, তখন এটাকে ধরবো হচ্ছে সিম্পল সাপোর্ট, মানে শুধুমাত্র ভার্টিক্যাল আর হরাইজন্টাল রিঅ্যাকশন নিতে পারে। হরাইজন্টালও নিতে পারে, আমি আসলে ধরবো না, সিম্পল সাপোর্ট বলবো। কিন্তু যদি এই ডান পাশের এটার মতো হয় যে আমার দেখো বিমের রিইনফোর্সমেন্ট কলামের মধ্যে চলে আসছে, তখন এটা আসলে ফিক্সড কানেকশন হয়ে যাবে। তার মানে এখানে যদি এটা রোটেট করতে চাই, দেখো এখানে যদি তুমি লোড অ্যাপ্লাই করো,
এই বিমটা যদি এদিকে রোটেট করে যেতে চায় তখন কিন্তু এই যে রিইনফোর্সমেন্ট ডিটেইলিং এমন ভাবে করেছি যে এখানে আসলে এই গ্যাপ ওপেনিং হতে দিবে না, রোটেশন হতে দিবে না, তাহলে তখন তুমি ফিক্স সাপোর্ট পাবে। অথচ আমি যদি ধরো আমার এই বিমের রিইনফোর্সমেন্ট এই কলামের মধ্যে এটার ক্ষেত্রে প্রবেশ না করাই এবং কলামের রিইনফোর্সমেন্ট বিমের মধ্যে প্রবেশ না করাই, তাহলে কি হবে? এই বিমটা এখানে যদি আমি হিউজ লোড অ্যাপ্লাই করি, এটা যদি এইভাবে রোটেট করে যেতে চাই, তাহলে এখানে কংক্রিট ক্রাক হয়ে সেটা কিন্তু সম্ভব হবে। তো মোমেন্ট রোটেশন কিন্তু এখানে নাই। যেখানে মোমেন্ট রোটেশন নাই সেখানে কিন্তু ফিক্সিটি আসবে না। তাহলে এখানে তখন আমরা এটাকে কি সাপোর্ট বলবো? জাস্ট সিম্পল সাপোর্ট। আমার মনে হয় তুমি অ্যান্সার পেয়েছো। জি স্যার। আর স্যার যদি রোলার সাপোর্টের ক্ষেত্রে কি চাকা যেগুলো দেখায় স্যার ওগুলোই লাগবে, না এমনি স্যার বসিয়ে দিলে আপনি যেভাবে দেখিয়েছেন ওগুলো? হ্যাঁ, এই যে এইভাবে যেভাবে দেখালাম এভাবে হলেও হবে তোমার রোলার। সবসময় যে এরকম স্যার রোল এদের ভিতর রোল কোনটা এবার স্যার বেশি স্ট্রং? অবশ্যই ফিক্স সাপোর্ট যেটা সেটা স্ট্রং বেশি এবং এটা ডিফ্লেকশনও কম আসবে। আমার মনে হয় তোমরা এটাও জানো, যদি একটা সিম্পলি সাপোর্টেড বিম হয় সেটার যদি স্প্যান এল হয়, এটার উপরে যদি ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড থাকে, তাহলে এটার ডিফ্লেকশন আছে হচ্ছে এক্স্যাক্টলি ভুলে গেলাম, ডব্লিউ এল পাওয়ার 4 ডিভাইডেড বাই 384 5 টাইমস 384 এরকম। আর যদি এটা ফিক্স সাপোর্ট হয়ে যায়, দুই এন্ড যদি ফিক্সড হয়, তখন এটা ডিফ্লেকশনে এই পাঁচটা আসে না। তার মানে দেখো, যখন আমি ফিক্স সাপোর্ট করতেছি মিড স্প্যানে ডিফ্লেকশন, এই বিমের মিড স্প্যানে ডিফ্লেকশন 5 গুণ কমে আসতেছে। তবে অবশ্যই ডিটেইলিং এ তোমার অ্যাডিশনাল কিছু রিইনফোর্সমেন্টও খরচ হবে। তো আমরা বিল্ডিং এ যেটা করি সেগুলো সাধারণত এরকম ফিক্সডই হয়, সিম্পলি সাপোর্টেড খুব কম হয়। হয়তো ওই যে ওয়ান স্টোরি কোনো একটা শেড মানে বিল্ডিং যার আসলে এত ফিক্সিটির প্রয়োজন নাই, সেখানে এরকম বাইরে থেকে দেখলে যেহেতু কলাম আর বিমের কংক্রিট একসাথে কাজ করা হয় দেখে বোঝা যায় না, কিন্তু আমি আসলে যে রিইনফোর্সমেন্ট ডিটেইলিং কিভাবে করছি তার উপরে ডিপেন্ড করে এটা ফিক্সড হবে, সিম্পল হবে। ক্লিয়ার? জি স্যার। আর যদি স্যার গঠনের দিক থেকে চিন্তা করি ওটা কি টি বিম হবে না স্যার, এমনি বিম হবে আমাদের যেগুলো জেনারেল বিম হয় স্যার? তুমি এটা তুমি এখন রিইনফোর্স কংক্রিট যেটা আমি 2 তে পড়াবো, আমি পড়াই সাধারণত, তো সেই কোশ্চেন এখানে করে ফেলতেছো। এগুলা টি বিম হতে পারে এবং সেটা হবে হচ্ছে পজিটিভ বেন্ডিং মোমেন্ট রিজিয়নে, মানে মিড স্প্যানের দিকে, কিন্তু সাপোর্টে কখনো টি বিম হবে না, এখানে রেক্টেঙ্গুলার বিম হবে যেখানে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট আছে। ঠিক আছে, সিম্পলি সাপোর্ট হলে সাপোর্টে হতে পারে, কিন্তু যদি ফিক্স সাপোর্ট হয় টিপিক্যাল বিল্ডিং এ যা হয় সেখানে নেগেটিভ বেন্ডিং যেখানে, তার মানে সাপোর্ট কলামের কাছে, সেখানে রেক্টেঙ্গুলার বিম হবে, কিন্তু মিড স্প্যানে যেখানে পজিটিভ বেন্ডিং মোমেন্ট আছে সেখানে তুমি টি বিম হিসেবে ডিজাইন করতে পারো। আবার সবগুলাই যে টি বিম হবে সেরকম নয়। আমরা টুটুতে গিয়ে এগুলো আরো ক্লিয়ারলি শিখতে পাবে। জি স্যার, বুঝতে স্যার পারছি স্যার। বলো। স্যার ব্রিজের ক্ষেত্রে স্যার মাঝখানে উঁচু রাখা হয় কেন আর দুই সাইডে নিচু রাখা হয় কেন? হ্যাঁ, এটা হচ্ছে ক্যাম্বার মানে তুমি কি ক্রস সেকশনাল ডিরেকশনের কথা বলছো নাকি টোটাল লং স্প্যানেই বলতেছো? স্যার টোটাল লং স্প্যানের মধ্যে আচ্ছা, এই হ্যাঁ, মাঝখানে উঁচু রাখা। এটা আসলে ওই যে তোমার বিমের যাতে ডিফ্লেকশন হয়ে যায়, আমরা ডিফ্লেকশন কন্ট্রোলের জন্য এক কথায় আমি এভাবে বলি যে তুমি যদি হরাইজন্টালি একটা কোনো কিছু কনস্ট্রাক্ট করো, এটা ন্যাচারাল যে ডিফ্লেকশন সেটা যদি মনে করো আনএক্সেপ্টেবল লেভেলে চলে যায়, তখন আমরা মাঝখানে এরকম ভাবে একটু করে দেই যাতে করে এটার উপরে যখন লাইভ লোড আসতেছে, এটা যখন ডিফ্লেক্ট করবে তখন যেন এরকম হরাইজন্টাল একটা সারফেস আসে। বুঝতে পারছো কি বলছি? ইচ্ছা করে এটা ক্যাম্বার দেওয়া হয় আর কি। ক্যাম্বার তো না এটা, হলো না ক্লাস আছে বলেন তো। তো বুঝতে পারছো, তোমার অ্যান্সার পেয়েছো? এই লং জি স্যার। স্প্যানে যাতে করে মানে যখন লাইভ লোড আসছে তখন যাতে ডিফ্লেকশন এক্সেসিভ না হয়ে যায়, মানে এই যে ঝুলে স্যাগ হয়ে না যায়, এবং লাইভ লোডের পরে যাতে এটা একটা হরাইজন্টাল সারফেস আসে, এই জন্য তোমার মাঝখানে একটু কিছুটা হাই করে দেওয়া হয় আর কি, এটাই কারণ। স্যার আর স্যার একটা তাহলে প্রশ্ন ছিল এ ব্যাপারে। স্যার এটা বিল্ডিং এর স্ল্যাব কি স্লোপ আকারে রাখা যায় কি? বিল্ডিং এর স্ল্যাবে হ্যাঁ অবশ্যই তুমি রাখতে পারো, যেখানে লং স্প্যান স্টিলের কনস্ট্রাকশনে এটা খুব অহরহই করা হয়, যাতে করে ডেড লোডের কারণে, বিশেষ করে লাইভ লোড লাগবে না, বাট ডেড লোডের কারণে যেন যাতে করে এটা হরাইজন্টালি চলে আসে, সেটা স্টিল বিল্ডিং এ করা হয়। এক্সাম্পল আছে, কংক্রিট বিল্ডিং ও তুমি এটা করতে পারো, কিন্তু কংক্রিটে খুব করা হয় না, কারণ কংক্রিট এত আসলে ডিফ্লেকশন এত ক্রিটিক্যাল হয় না আর কি স্ল্যাবে। স্যার আর একটা হলো যে যমুনা সেতু যে দেখলাম যে পাকা করে তৈরি করা বা বিভিন্ন সেতুতে আমরা দেখি, তো এটা কি মানে আসলে কোনো আমাদের কার্ভড ইন প্ল্যানের কথা বলছো? বাঁকা করে মানে প্ল্যানে বাঁকা করেছে সেটা? জি স্যার, মানে আর কি হরিজন্টালি ভাবে যে পাকা করে তৈরি করা হয়, এটা কি আসলে কোনো লোডের ক্ষেত্রে বা আমাদের কি পজিটিভ কোনো পড়ে, না না, এটা না আসলে কেন আমি তৈরি করা হয়? আমি যতদূর জানি, মানে এটা শোনা কথা, আমি
ছোট ছিলাম তখন জানি না, যখন যমুনা ব্রিজ কনস্ট্রাক্ট হয়েছে। আমি শুনেছি যে যমুনা ব্রিজে প্ল্যানে যে কার্ভটা আনা সেটা হচ্ছে তখনকার যে কোন এক মন্ত্রী, আমার মনে হয় যোগাযোগ মন্ত্রী যিনি ছিলেন, তার ইচ্ছার কারণে এটা হয়েছে। উনি চেয়েছেন যে এটা কার্ভ দিলে আরো ভালো দেখাবে, আমরা কার্ভ ব্রিজ চাই, মানে হরাইজন্টাল যে কার্ভটা আছে, ঠিক আছে, কার্ভ ইন প্ল্যান এক কথায়। আর ওই যে প্রোফাইলে যে কার্ভ আর কি, মাঝখানে যে কার্ভ কেন দেওয়া হয় সেটা তো বললাম, যে ডিফ্লেকশন যাতে এক্সেসিভ না হয়ে যায় সেই কারণে আর কি। আর হরাইজন্টাল যে কার্ভ দেওয়া হয়েছে সেটা হচ্ছে ওই যে অ্যাস্থেটিক কারণে, মন্ত্রী চেয়েছেন যে এটা দেখতে আরো ভালো হবে সেই জন্য। আচ্ছা, তোমাদের ক্লাসের সময় শেষ হয়ে যাচ্ছে, দ্রুত বলো, পরে ক্লাস তো করতে হবে তোমাদের নাকি? স্যার এখানে টিপিক্যাল বলা হলো কেন? টিপিক্যাল বলা সাপোর্টেড টিপিক্যাল কানেকশন। মানে এই টাইপেরই সাধারণত হয়, যেটা খুব বেশি কমন হয় সেটাকে টিপিক্যাল বলা হয়। কমন কমন যেটা হয় আর কি, সেজন্য টিপিক্যাল বলে, মানে টাইপ থেকে টিপিক্যাল আসছে। এনি আদার কোশ্চেন?